আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আসলাম গুচ্ছের বিগত বছরের প্রশ্ন সমাধান নিয়ে, বাংলা বিষয়ের বিগত বছরের প্রশ্ন সমাধান নিয়ে। আমরা জানি অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, এখন জিএসটির পরীক্ষাটা বাকি আছে। তোমরা অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার গুরুত্বটা কতটা বেশি। তারই ধারাবাহিকতায় তোমরা যদি জিএসটিতে যেহেতু ভালো করতে পারো, সেই হিসাবে আমরা বিগত বছরের প্রশ্নটা কোন টপিকস থেকে বেশি আসে, কিরকম টাইপের প্রশ্ন আসে, কোনটা কতটা গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে একটা বিস্তর ধারণা দিব এবং ওই প্রশ্নের ব্যাখ্যা থেকেই দেখা যায় যে বিভিন্ন যেখানে পরীক্ষা দিবা, সেখানে ওই ব্যাখ্যা থেকে আবার একটা প্রশ্ন কমন পড়ে যেতে পারে। এটার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে তোমরা যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করো। আমরা বিগত বছর আমরা জানি ২০২০-২১ সেশন থেকে এই জিএসটি পরীক্ষা শুরু হয়েছে, করোনার বছর থেকে। এর আগে ইউনিভার্সিটিগুলোতে আলাদা পরীক্ষা হইতো। সেই প্রশ্নগুলো আমরা এই ৪-৫ বছরের প্রশ্ন আমরা দেখব এবং সেটা সমাধান করব। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমরা এখানে জিএসটি বাংলা বিগত বছরের প্রশ্ন সমাধান চলে যাচ্ছি। প্রথমেই কোন টপিকস থেকে কয়টা প্রশ্ন এসেছে এবং কোনটা গুরুত্ব বেশি সেটার একটা চার্ট দেখার। এখানে সবগুলো টপিকসের নাম দেওয়া আছে, সেটা গল্প হোক, কবিতা হোক, আবার ব্যাকরণের টপিকস হোক, সবগুলোরই দেওয়া আছে। ৫ বছর এই প্রশ্ন হয়েছে গুচ্ছতে। তোমরা ২৫-২৬ সেশনে পরীক্ষা দিচ্ছ, ২৪-২৫ পর্যন্ত আমরা পরীক্ষা প্রশ্ন পাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাই যে প্রত্যেকটা গল্প কবিতা থেকেই কম বেশি এসেছে। কিছু গল্প কবিতা আগে ছিল, পরে সিলেবাস চেঞ্জ করা হয়েছে, সেগুলো তোমরা জানো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে অপরিচিতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। অপরিচিতা থেকে ৩টা প্রশ্ন এসেছে। অপরিচিত এবং আমার পথ, এখানে একাধিক প্রশ্ন এসেছে। এই দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো নজরুল এবং রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন বরাবরই বেশি হয়। এটা যে কোনো ইউনিভার্সিটিতেই বেশি হবে, কারণ হলো এদের প্রেমিক অনেক থাকে এবং প্রশ্ন করার সময় তাদের ভিতরে ওই যে রবীন্দ্র প্রেম এটা জেগে ওঠে, তার কারণে তখন এখানে প্রশ্নটা বেশি করে। এছাড়া অন্যান্য গল্প কবিতা থেকে আমরা দেখতে পাই যে একটা করেই আছে, বেশি নাই। ৫২ দিনগুলো থেকে আগে বেশি আসছে, এটা তো এখন বর্তমানে আসার কথা না। এছাড়া ঐকতান কবিতাটা আগে ছিল, বর্তমানে নাই, এজন্য এটা বাদ হয়ে যাবে, এটা থেকে প্রশ্ন আসে নাই। এবার বিদ্রোহী, প্রতিদান, এগুলো থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরই দেখা যায় যে কোনো না কোনো বছরে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো গল্পকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার সুযোগ নাই। সব গল্প কবিতা কি আমাকে পড়তে হবে? কেন পড়তে হবে? কারণ আমরা দেখতে পাই সব গল্প কবিতা থেকেই প্রশ্ন আছে। কিন্তু ২-১টা গল্প কবিতাকে আমরা বিশেষভাবে গুরুত্ব বেশি দিতে পারি। কিন্তু আমি যে একটা কবিতা পড়বো না, এটা বাদ দিয়ে দিচ্ছি বা এটা কম, আমি ৫-৭টা পড়ে ফেললাম, তাতে যে যথেষ্ট হবে এটা ভাবার কোনো সুযোগ নাই। এখানে আমরা গল্প কবিতাগুলো দেখছি, এটা তোমরা দেখতে পারবা। এই স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকেও আছে লাল সালু থেকে। এই লাল সালু উপন্যাস থেকে বেশি প্রশ্ন হবে, এটাকে আমরা একটু বিশেষ হাইলাইটেড করে দিচ্ছি। এরপর আছে সিরাজউদ্দৌলা, এটা নাটক উপন্যাস, এই দুইটাকে তোমাদেরকে পড়তে হবে। এরপর ব্যাকরণের ইতিহাস, ধ্বনি বর্ণ, এখানে ধ্বনি বর্ণ অক্ষর, এই টপিকসটা বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে হলো বানান, এই টপিকস থেকেও প্রশ্ন আসে বিশেষ করে, এজন্য এই টপিকস গুলোকে বেশি গুরুত্ব দিব। তারপরে উচ্চারণ, উপসর্গ, এগুলো থেকে প্রশ্ন থাকবে। উচ্চারণ থেকে প্রশ্ন থাকে সাধারণত, এজন্য এটাও গুরুত্বপূর্ণ। এরপরে উপসর্গ, নত্যবিধান আসলে বানানের ভিতরেই চলে যাবে। এই নত্যবিধান থেকে, তার মানে দেখা যায় যে বানান থেকে, নত্যবিধানকে যদি আমরা বানানের ভিতরে ধরি, তাহলে প্রতি বছরই বানান থেকে প্রশ্ন আছে। এবার প্রত্যয়, সমাস, সন্ধি, লিঙ্গ শব্দ, এগুলো সব থেকেই কম বেশি ১-২টা প্রশ্ন আসে। তো আমাদের এই টপিকস গুলো থেকে যেগুলো থেকে প্রশ্ন এসেছে, সেগুলোকে আমাদেরকে খুব কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। প্রতি বছর ১৫টা করে বাংলা এমসিকিউ থাকে। এই ১৫টা এমসিকিউ আমরা সমাধান দেখব। আমরা শুরু করব ২৪-২৫ সেশন থেকে। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, সবাই কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আমরা
24-25 সেশনের প্রশ্ন সমাধান থেকে ক্লাসটা শুরু করে দিচ্ছে। প্রতিদান কবিতার মূল বক্তব্য কি? এখানের অপশনগুলো দেখলেই আসলে যারা কবিতা সম্পর্কে এই কবিতার মূল থিমটা জানে সে অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। এটা খুব বেশি ডিপ প্রশ্ন আসে নাই, খুব সহজ একটা প্রশ্ন এসেছে। কবিতার মূল বক্তব্য কি? অনিষ্টকারীর উপকার করা, অনিষ্টকারীর উপকার করা, অনিষ্টকারীর অপকার করা, অনিষ্টকারীর উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া, অনিষ্টকারীর অপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া। তোমরা কমেন্ট করো যে এখানে কোনটা ঠিক। দেখি তোমরা এটা বুঝতে পারছো কিনা। তাওসিফ কমেন্ট করেছে সি, তার মানে সে বুঝতে পেরেছে কিনা দেখি। আর কেউ বলছে কিনা। হ্যাঁ, অনিষ্টকারীর উপকার করা, এখানে শুধু অনিষ্টকারীর উপকার করেই সীমাবদ্ধ নয়, অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া, এটা হলো সঠিক উত্তর। অনিষ্টকারীর অপকার করার মাধ্যমে আসলে প্রতিদান কবিতার মূল কথা না। এখানে অনিষ্টকারীর উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া, এটা হচ্ছিল এইখানের, যে আমাকে ক্ষতি করুক না কেন আমি তার উপকার করব। এই কবিতার প্রত্যেকটা লাইনের মিনিং এরকম, মানে উপকারীর উপকার করুক বা অপকার করুক সে আমাকে, আমি সবসময় আমার ব্রত হবে অপরের কল্যাণ করা, মানে পরার্থপরতা বা মহানুভবতা। এই কবিতার মূল কথা বলা যায় এক কথায় পরার্থপরতা। আমাকে উপকার করুক বা অপকার করুক, আমার সবসময় ব্রত হবে আমি পরের কল্যাণ করার মাধ্যমে এই পৃথিবীটা একটা শান্তিপূর্ণ, একটা ভালোবাসা প্রীতিময় একটা পৃথিবী গড়ে তোলা। তাহলে আমরা দেখতে পাই প্রতিবিধান কবিতার মূল বক্তব্য। তাহলে প্রত্যেকটা কবিতার মূল থিমটা কি এটা আমি বলতে পারি কিনা, বা এখান থেকে যে অপশনগুলো থাকবে বা এখান থেকে যে এই রিলেটেড যদি প্রশ্ন থাকে সেটা আমরা বুঝতে পারি কিনা। তার মানে পাঠ পরিচিতি অংশটা আমাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এরপরে গৃহ প্রবন্ধে বেগম রোকেয়া কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন? আমরা জানি একটা গৃহ প্রবন্ধ আছে, এটা তোমাদের সিলেবাসের শর্ট সিলেবাসের ভিতরে ছিল না। পুরো সিলেবাসই আমাদেরকে পড়তে হবে, কারণ পুরো সিলেবাস থেকেই আমাদের প্রশ্ন হবে। বেগম রোকেয়া কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন? নারীর কোনো সম্পত্তি আছে কিনা, তারপর নারীর অর্থ আছে কিনা, নারীর কোনো স্বাধীনতা আছে কিনা, নারী সত্যি কোনো গড় বা গৃহ আছে কিনা। তাহলে এখানে প্রশ্নের উত্তর কি হবে তোমরা একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ, 2 নম্বরে সি, 2 সি। একজনে বলেছে ডি, নারী সত্যি গড় বা গৃহ আছে কিনা। এখানে ঘর বানানটা একটু ভুল হয়েছে। না, ডি বলেছে যে সেটা সঠিক উত্তর না। এখানে সঠিক উত্তর হলো সি, নারীর কোনো স্বাধীনতা আছে কিনা সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। নারী সে চলাফেরা করতে পারছে কিনা, বাইরে বের হতে পারছে কিনা, বা তার কর্ম করে করতে পারছে কিনা, সেই সব বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই জন্য নারীর স্বাধীনতা আছে কিনা এইটা হইবে সঠিক উত্তর। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাই প্রবন্ধের মূল থিম সম্পর্কে। তাহলে আমরা একটা কবিতা এবং একটা প্রবন্ধের মূল কথা কি সেগুলো বুঝতে পারলে তোমার জন্য সুবিধা হবে। তোমরা জানো আজকে ক্লাসটা ফেসবুক লাইভে হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যাদের ক্লাস করছো তারা এই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফেসবুক টাইমলাইনে বা যে যেখানে দেখছো সেখান থেকে শেয়ার করে দাও। তাহলে তোমার সাথে সাথে তোমার যে বন্ধু বান্ধব তারাও উপকৃত হলো আজকের ক্লাসটা দেখে। তারপরে দেখতে পাই জমি শব্দটা কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আমরা জানি বাংলা ভাষার অধিকাংশ শব্দই বিভিন্ন ভাষা থেকে এসেছে, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বাণিজ্য করার জন্য বা শাসন করার জন্য আসছে এবং তাদের সাথে সাথে আমরা হলাম সংকর জাতি। এই সংকর জাতি হওয়ার কারণে বিভিন্ন জাতির ভাষা আমাদের এই বাংলা ভাষার সাথে মিশে গেছে। এজন্য একটা বড় অংশ হলো বিদেশি ভাষা। এই বিদেশি ভাষা কোন ভাষা থেকে এসেছে এগুলো প্রশ্ন করে। এটা একটা কমন টাইপ, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও প্রায় কমন টাইপ প্রশ্ন, এবং জিএসটিতেও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কোন ভাষা থেকে এসেছে। এখন এত ভাষার এত শব্দ আছে, আমরা এতগুলো পড়বো কিভাবে? তোমাদের একটা কমন প্রশ্ন থাকে ক্লাসে। সেক্ষেত্রে আমরা 2টা জায়গা বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলি। একটা হলো তোমার যে বোর্ড বই আছে, সেই বোর্ড বইয়ের বিগত সালে মানে বিদেশি শব্দগুলো পড়বা। বোর্ড বই বলতে বোঝাচ্ছি সাহিত্য পাঠ, যেটা বই আছে সাহিত্য পাঠ একাদশ দ্বাদশ শ্রেণীর, এই বইটা পড়তে হবে।
সাহিত্য পাঠ বইয়ে যে বিদেশি শব্দগুলো আছে, যেমন এই জমি শব্দটা কোন কবিতা বা গল্পে আছে তুমি মনে করতে পারছো কিনা? এটা আছে কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। তার মানে আমরা দেখতে পাই যে জমি কর্ষণ করে, তাহলে এভাবে এরকম একটা লাইন আছে। তাহলে আমরা দেখতে পাই এই যে বিগত সালে যেগুলো প্রশ্ন আসেছে বিভিন্ন ভাষা থেকে, সেগুলো এই সাহিত্য পাঠ বইয়ের যে বিদেশি শব্দ সেগুলো আসে। এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা সেই জিনিসটা খেয়াল করে আসছি। যেমন একবার আসছিল জাদ্রেল শব্দটা কোন ভাষার শব্দ? সেটা আমরা দেখতে পাই রেইনকোট গল্পে আছে। তাহলে এই যে বিদেশি শব্দগুলো যেগুলো আসে সাধারণত সেগুলো বোর্ড বই থেকে আসে। এই যে সাহিত্য পাঠ যে বই আছে তোমাদের যে মূল বই বলো, সেই বইতে এই শব্দগুলো বিদেশি শব্দগুলো আমরা দেখতে পাবো এবং সেগুলো তোমার কাজ কি? যখনই একটা গল্প পড়বো, একটা কবিতা পড়বো, তাহলে ওই শব্দটার উপরে গোল্লা দিয়ে আমি ওখানে লিখে রাখবো ফার্সি, ওখানে লিখে রাখবো ইংরেজি, ওখানে লিখে রাখবো আ হিন্দি। তাহলে এরকম বিভিন্ন ভাষার যে শব্দগুলো সেগুলো আমরা লিখে রাখলে যখন ওই গল্প কবিতাটা পড়তে যাবো আমার ওই বোর্ড বই থেকে দেখলেই আমার মনে পড়ে যাবে যে ও আচ্ছা এটা তো এই দেশি শব্দ। তাহলে আমার বারবার দেখতে, দেখতে এগুলো মুখস্থ হয়ে যাবে। তুমি একবারে যদি সবগুলো মুখস্থ করতে যাও তাহলে তোমার কখনোই এগুলো মনে থাকে না বা আমরা মনে রাখতে পারি না। কারণ মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হলো ভুলে যাওয়া। কিন্তু সেটা আমাদের ভুলে যাওয়াটা আমাদের দোষ না। আমাদের দোষ হলো আমরা বারবার চেষ্টা করছি কিনা, মনে রাখার জন্য চেষ্টা করছি কিনা, এই চেষ্টাটাই হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই বই থেকে তোমরা বিদেশি যে শব্দগুলো আছে গল্প কবিতা সেগুলো পড়ে ফেলবা। কারণ আমরা জানতে পারলাম যে এই যে বিগত সালে আসছে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে কোন শব্দ বিদেশি শব্দ দিয়ে বলবে, সেগুলো আমরা বোর্ড বই থেকে দেখতে পাই। এরপরে আরেকটা জায়গা থেকে আসে, এরপরে আমরা আরেকটা জায়গা পড়বো, সেটা হলো নবম দশমের একটা ব্যাকরণ বই আছে মনির চৌধুরীর, যেটা পুরাতন ব্যাকরণ। এই বইটা থেকে আমরা ওইখানে দেখবা যে কিছু, কিছু শব্দ দেওয়া আছে বিদেশি শব্দ, সেগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। কারণ এখান থেকেও প্রশ্ন আসবে। দেখবা ওখানে হয়তো শুরুর দিকেই ৫ নাম্বার পৃষ্ঠার দিকে এগুলো আছে। এগুলো তোমরা জানো। সেগুলো একটু পড়ে ফেলতে হবে। আমরাও যখন এডমিশন দিয়েছি তখন এরকম পড়ছিলাম। আনারস, আলপিন, আরমানি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, পর্তুগিজ শব্দ এভাবে পড়ছিলাম। ইস্কাপন, টেক্কা, তুরু, ব্রুইতন, হরতন, ওলান্দাজ শব্দ। তাহলে এগুলো যে মুখস্থ এভাবে যদি করে ফেলো তাহলে তোমাকে এই বিদেশি শব্দ যে প্রশ্নটা আসবে একটা এমসিকিউ এখান থেকে থাকে, সেটা তুমি পারবা আশা করি। তাহলে তোমরা এই ২ টা জায়গা পড়বা বিশেষ করে। এরপরে যদি এই ২ টা জায়গা পড়া হয়ে যায় ভালোভাবে, তারপরে তোমাদের কাজ কি? আমাদের লেকচার শিটে আরো অনেক, অনেক শব্দ দেওয়া আছে সেগুলো পড়বা। যে না আমি আরো পড়তে পারছি, আমি আরো ভালো করতে পারি, আমি আরো ভালো করতে পারবো। সেক্ষেত্রে তোমাকে আ এর বাইরেও লেকচার শিটে যেগুলো আছে আরো বেশি সেগুলো পড়তে হবে। কারণ লেকচার শিটে যে পরিমাণ দেওয়া আছে সেগুলো সবাই শেষ করতে পারে না। এজন্য তোমাদেরকে আরেকটু সহজ করে দিলাম। এর পরের প্রশ্নটা হলো সমাস থেকে। কোনটি দ্বন্দ্ব সমাস? আমরা জানি ৬ ধরনের সমাস আছে। প্রত্যেকটা সমাসের আলাদা, আলাদা ইউনিক, ইউনিক বৈশিষ্ট্য আছে। ৬ প্রকার সমাস। কোন পদে পূর্বপদের প্রাধান্য পায়, কোনটা পরপদের প্রাধান্য পায়, কোনটা পূর্বপদ পরপদ কোনটাই পায় না, কোনটা পূর্বপদ পরপদ উভয়ই প্রাধান্য পায়। তাহলে এই যে প্রাধান্যের ভিত্তিতে এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলোর ভিত্তিতে আমরা এই সমাসটাকে চিনতে পারি, আলাদা করতে পারি। এর ভেতরে একটা সমাস হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্যারেক্টার হলো একটাই, সে হলো উভয় পদ প্রদান হবে। উভয় পদ প্রদান বলতে কি বুঝাচ্ছে? আমরা জানি সমাসে সবসময় সমস্ত পদ দিয়ে রাখে। এই সমস্ত পদে সবসময় ২ টা পদ থাকবে। একটা পূর্ব দিকের পদটাকে বলা হয় পূর্বপদ, আর পরের পদটাকে বলা হয় পরপদ। তাহলে পূর্বপদ, পরপদ দেখবো প্রত্যেকটা শব্দেই কিন্তু ২ টা পদ আছে। এই ২ টা পদের যদি দেখো ২ টা পদই প্রাধান্য পাইছে। পূর্বপদও বুঝাইছে, পরপদও বুঝাইছে, তাইলে বলে দিব ওটা হলো দ্বন্দ্ব সমাস। যেমন আমি বললাম আমি বাড়িতে গিয়ে মা-বাবার সাথে দেখা করলাম। তাহলে মার সাথে করছি না বাবার সাথে করছি? তুমি বলবা ভাইয়া আপনি তো মার সাথেও করছেন, বাবার সাথেও করছেন। তাহলে এই যে ২ জনকেই বুঝাইলো এটা হলো দ্বন্দ্ব সমাস। দেশে বিদেশে নৈরাজ্য চলছে। তাহলে দেশেও চলছে, বিদেশেও চলছে। তাহলে ২ টা অর্থই প্রাধান্য যেহেতু পাচ্ছে, তার মানে এটা হলো দ্বন্দ্ব সমাস। আমার ভাই-বোন, আমি ভাই-বোনকে নিয়ে বাজারে যাচ্ছি। তাহলে এই ভাই-বোন, তাহলে ভাইকেও নিয়ে যাচ্ছি, বোনকেও নিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে। তাহলে ২ টা অর্থই প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্যারেক্টার একটাই, সে হলো পূর্বপদ, পরপদ ২ টাই বুঝাবে। এবার শস্য, বস্ত্র, সিংহ, আসন, তাহলে এখানে ২ টাই বুঝায় না। শস্য মানে হলো খরগোশ, ব্যস্ত। তাহলে খরগোশ, ব্যস্ত এরকম একটা জিনিস বুঝাচ্ছে। কিন্তু এখানে খরগোশ, ব্যস্ত এই ২ টাকে আলাদা, আলাদাভাবে ২ টা পদই প্রাধান্য পাচ্ছে না। এখানে বুঝাচ্ছে খরগোশের মতো ব্যস্ত। তাহলে এখানে তুলনা আছে। আর তুলনা থাকলে একটাই সমাস হয়, সেটা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ক্যারেক্টার হলো সে পরপদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু তুলনা থাকবে।
শশ ব্যস্ত, শশকে ন্যায় ব্যস্ত। তার মানে এখানে ব্যস্তটাকে বোঝাচ্ছে। লোকটা এমন ভাবে চলাফেরা করছে মনে হচ্ছে শশক ব্যস্ত। তার মানে এটা হলো শশকে। যেমন মিশ কালো, মিশের মতো কালো। তারপর চন্দ্র মুখ, মুখ চন্দ্রের এই যে তুলনা আছে। তাহলে তুলনা থাকলে আমরা কোন সমাস বলে দিব? কর্মধারয় সমাস বলে দিব। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানে একটা মাঝখানে একটা পদ লোপ পাইছে, এজন্য এটাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এখানেও দেখো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে কারণ কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো পরপদের অর্থ প্রাধান্য পায়। এরপর ত্রিফলা, তিন ফলের সমাহার, তাহলে এটা হলো দ্বিগু সমাস। তাহলে এখানে সংখ্যা আছে, পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পিছনে যদি সংখ্যা থাকে তাহলে একটাই সমাস হবে, সেটা হলো দ্বিগু সমাস। চৌরাস্তা, চার রাস্তার সময় এখানে রাস্তাই বোঝাচ্ছে এবং পিছনে সংখ্যা আছে। তুমি যদি এভাবে দেখতে পাও কখনো যে পরপদের অর্থ প্রাধান্য পাইছে, পিছনে একটা সংখ্যা আছে, তাহলে চোখ বুঝে বলে দিবা এটা হলো দ্বিগু সমাস। কিন্তু যদি নতুন অর্থ দেয় তাহলে আবার দ্বিগু হবে না, তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। সে কথা তোমরা জানো। কারণ তখন আবার নতুন অর্থ, যেমন চালা, তাহলে এখানে চাল বুঝায় না, এখানে বুঝায় চার চাল আছে যার, এমন একটা ঘরকে বুঝায়। তাহলে এই বিষয়গুলো এখানে সমাসের কোনটা কোন লক্ষণ কি সহজে সেগুলো জানবা, তাইলেই তুমি সমাস থেকে প্রশ্ন উত্তর করতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাস থেকেও প্রশ্ন আসে এবং এটাকে আমাকে পারতে হবে। এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী দন্ত ন কোন ধরনের ধ্বনি। তাহলে এখানে দন্ত ন আমরা নামই বুঝে ফেলতেছি, এটা হলো দন্তমূলীয় বা দন্ত ধ্বনি। এই যে উচ্চারণ স্থান অনুযায়ী এই ধ্বনিগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, আবার নতুন ব্যাকরণ বইতে এটাকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো তোমরা জানছিলা 1 নাম্বার লেকচার, 2 নাম্বার লেকচার, এগুলো এখানে আছে। 1 নম্বরে ধ্বনি বর্ণ অক্ষর, সেই লেকচারে তোমরা দেখতে পাবা। তাহলে কণ্ঠ বর্ণ আছে কি আমরা জানি, এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয় যেগুলোকে, সেটা আমরা কয়েকটা বর্ণ দেখে ফেলি। ক, খ, গ, ঘ, এগুলোকে কোন বর্ণ বলা হয় তুমি জানো কিনা? তারপরে আছে চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তাহলে এই 25টা হলো বর্গীয় বর্ণ। এর বাইরেও যে বর্ণগুলো আছে সেগুলো থেকেও তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এই যে প্রথম যেগুলো আছে এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ কেন বলা হয়? কারণ এগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। এই যে কণ্ঠনালী আছে বা কণ্ঠ আছে, এই যে গলা আছে, এখান থেকে উচ্চারিত হয় ক, খ, গ, ঘ। দেখবা এখানে হাত দিয়ে দেখবা এটা কাঁপতেছে, তার মানে এখান থেকে উচ্চারিত হচ্ছে। তারপরে এই কণ্ঠের আবার একটা এক্সট্রা কণ্ঠনালীও বলে একটা বর্ণকে আলাদা করেছে নতুন ব্যাকরণ বইতে, সেটা হলো হ, একটাই বর্ণ। তারপরে এগুলো হলো তালু থেকে উচ্চারিত হয়, চ, ছ, জ, ঝ, ঞ, এজন্য এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। তালব্য বর্ণ, এখানে এক্সট্রা একটা বর্ণ আছে সেটা হলো তালব্য স। এরপরে অন্তস্থ জ, এখানে এই বর্গই আসবে। জ বলে যত বর্ণ আছে সব হলো এই তালব্য বর্ণ। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে জ কোন বর্ণ, তাহলে তো বলতে হবে কি তালব্য বর্ণ। তাহলে এখানে জ যে 7টা বর্ণ আছে এগুলো সব হলো তালু থেকে উচ্চারিত হয়। তা এখানে এক্সট্রা একটা আছে হ, এটাকে কণ্ঠনালীও বলা হবে, আবার অনেক সময় কণ্ঠবর্ণ বলা হবে। যেখানেই বলুক না কেন তুমি অপশন দেখে বুঝতে পারবে। যদি কণ্ঠনালীও থাকে তাহলে বলবা এটা হটা শুধু কণ্ঠনালী, আবার যদি কমন ভাবে বলা এটা কণ্ঠবর্ণ বলা যাবে। এগুলো হলো মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, এজন্য এটাকে বলা হবে মূর্ধন্য বর্ণ। মূর্ধা মানে কোথায়? ওই যে উপরে যে তালু হলো মুখের ছাদ, এরপরে যে নরম যে জায়গাটা আছে জিহ্বা বেঁকে গিয়ে ওখানে স্পর্শ করে, এখানে ড, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এই যে দেখো বংশের নামে না, মূর্ধন্য ন কেন বলা হয়? কারণ এইখান থেকে উচ্চারিত হচ্ছে। মূর্ধন্য স এখান থেকে উচ্চারিত হবে। র, র বলে যত বর্ণ আছে সব এই জায়গা থেকে উচ্চারিত হবে। ডয় শূন্য র, ঢয় শূন্য র, তারপরে বয় শূন্য র, যত র আছে সব এই জায়গা থেকে মূর্ধা থেকে উচ্চারিত হবে। এরপরে এখানে যেগুলো আছে এগুলো হলো দাঁত থেকে উচ্চারিত হয়, এজন্য এগুলোকে বলা হয় দন্ত বর্ণ। দাঁত থেকে ত, থ, দ, ধ, দন্ত ন, দন্ত স, ল, এগুলো হলো এখান থেকে উচ্চারিত হবে। আর এই যে এগুলো আছে প, ফ, ব, ভ, ম, এগুলোকে বলা হবে ওষ্ঠ বর্ণ। তাহলে এই হলো 5টা ভাগে ভাগ করা হয়েছে।
আবার এখানে দন্তমূলীয় বলে আলাদা করা হয়েছে কয়েকটা বর্ণকে নতুন ব্যাকরণ বইতে। কোনগুলোকে আলাদা করলো? সেটা হলো ন, র, ল, স। এই চারটা বর্ণকে দন্তমূলীয় বলা হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আলাদাভাবে আছে। সো তাহলে তোমার যদি এভাবে প্রশ্ন করে, কারণ এখানে দন্তমূলীয় অপশনটা আছে, তার মানে আমরা বুঝতে পারি এটা নতুন ব্যাকরণ বই থেকে প্রশ্নটা করা হয়েছে। তাহলে দন্তও বলা যাবে, এগুলোকে আবার দন্তমূলীয় বলে আলাদা করা হয়েছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কোনটা কোন স্থান থেকে উচ্চারিত হয়, আবার এগুলোকে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, আমি অত বিস্তর দেখাচ্ছি না। আমি এখানে যতটুকু প্রশ্ন করা হয়েছে সেটা বোঝার জন্য যেটা দরকার সেগুলো আমি এখানে বলে দিলাম। হ্যাঁ, এর পরবর্তীতে প্রশ্ন দেখতে পাই, রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বাংলা ব্যাকরণের যে রচনার যে ইতিহাস, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আমরা জানি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করে যে তার নাম হলো ম্যানুয়েল দা আশোম্পসাও। সে হলো পর্তুগিজ পাদ্রী। পর্তুগিজরা আমাদের এখানে বাণিজ্য করার জন্য আসছে। এখন এই বাণিজ্য করতে এসে বাংলা ভাষা তো তারা বুঝে না, এই জন্য এই পর্তুগিজ যারা নাগরিক আছে এখানে আসছে বাংলাদেশে, এই বঙ্গদেশে, তাদেরকে বাংলা ভাষা বোঝানোর জন্য সে একটা ব্যাকরণ রচনার একটা প্রয়োজন বোধ করলো। তখন সে এই পর্তুগিজ থেকে, পর্তুগিজের লিসবন থেকে রোমান হরপে একটা ব্যাকরণ রচনা করে নিয়ে আসছে। সেটা হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। সেটা রচনা করেছে কে? ম্যানুয়েল দা আশোম্পসাও। এরপরে সেটা ছিল অপূর্ণাঙ্গ। এরপরে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেছেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বা এনবি হ্যালহেড, এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সেটা ছিল বাংলা ব্যাকরণের প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ, কিন্তু সেটাও বাংলা ভাষায় ছিল না, সেটা ছিল ইংরেজি ভাষায়। এরপর প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় বাঙালিদের ভিতর থেকে রচনা করেছে এই রাজা রামমোহন রায়। এই ব্যক্তির নামটাও তোমাদের মনে রাখতে হবে, এবং তার রচিত যে ব্যাকরণ গ্রন্থটা সেটার নামও মনে রাখতে হবে, এটা হলো গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এখানে এই যে তিনটা পয়েন্ট বললাম, এই তিনটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। ব্যাকরণ, বাংলা ব্যাকরণের রচনার যে ইতিহাস, এই ইতিহাসের যে তিনটা কথা কি কি বললাম আমি আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। এক নম্বরে বললাম যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেছিলেন, সে হলো ম্যানুয়েল দা আশোম্পসাও। তারপরে হলো পূর্ণাঙ্গ ব্যাকরণ কে রচনা করেছেন, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তার ব্যাকরণের নাম কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে সর্বপ্রথম বাঙালিদের ভিতর থেকে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে কে? রাজা রামমোহন রায়। তার ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এরপরে প্রশ্নটা হলো, কোন প্রেক্ষাপটে রেইনকোট গল্পটি রচিত হয়েছে? তাহলে এই যে গল্পের মূল থিম থেকেই আমরা দেখলাম যে বেশি বেশি প্রশ্ন করে, আগে দুইটা প্রশ্ন দেখে আসলাম যে গল্পের গৃহ গল্প থেকে করা হয়েছে, তারপরে প্রতিদান গল্পের মূল থিম থেকে করা হয়েছে, যার কারণে এখানে আমরা বুঝতে পারি রেইনকোট গল্পটা রচিত হয়েছে কোন প্রেক্ষাপটে। সেটা হলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকার যে পরিস্থিতি কেমন ছিল সেই সম্পর্কে মূলত এখানে প্রশ্নটা এখানে আরো সেই গল্পটা রচিত হয়েছে। 7 নম্বরে ডি। হ্যাঁ, তোমরা কমেন্ট করবা, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে যে না তোমরা আসলে আমাকে প্রশ্ন দেখার সাথে সাথে কমেন্টটা করে দিবা। শাকির খান সে করেছে, আবার সিনথি সেও কমেন্ট করেছে 7ডি। তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে যে না তোমরা এইগুলো জানো বা তোমরা পড়ার ভিতর থেকে কমন পড়তেছে। তুমি যদি এই গত বছরে পরীক্ষার্থী হইতা তাহলে তুমি পারতা সেই বিষয়ে। দুর্জন লোক পরিত্যাজ্য কোন ধরনের সাহিত্যকর্ম? এটা মূলত আসছে সাহিত্যকর্মের যে আলোচনা আছে সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা তোমাদের একটু আনকমন লাগতে পারে। এটা কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ নয়। এটা একটা অভিভাষণ, একটা প্রবচন হিসাবে এটা ব্যবহৃত হয়। সেটা হলো দুর্জন লোক পরিত্যাজ্য। এর পরের প্রশ্নটা আসছে লেখক পরিচিতি থেকে। তার মানে আমরা বুঝতে পারলাম লেখক পরিচিতি থেকেও প্রশ্ন হয়। পাঠ পরিচিতির অংশ দেখলাম, এখন আমরা দেখতে পাচ্ছি লেখক পরিচিতি থেকেও প্রশ্ন হয়। রিক্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম? রিক্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হলো প্রশ্ন। তোমরা দেখি এটা উত্তর করো। এটা না পারাটা বড় পাপ হয়ে যাবে।
রিক্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম? একজনে বলেছে 9C গল্প। এটা 9 নম্বর প্রশ্ন। একজনে 7D লিখছে। 7 নম্বর প্রশ্ন তো অনেক আগেই চলে গেছে। প্রবন্ধ। 9C রিক্তের বেদন। তোমরা জানো কাজী নজরুল ইসলামের গল্প আছে 3টা। তার রচিত গল্প আছে 3টা। সেটা হলো ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। এই গল্প 3টার নাম তোমাকে বিশেষ করে মনে রাখতে হবে। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। ব্যথার দান একটা আছে, গল্প হলো 3টা, রিক্তের বেদন আর একটা হলো শিউলিমালা। তাহলে কাজী নজরুল ইসলামের গল্প আছে কয়টা? 3টা। ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। এই 3টা গল্পের নাম তোমাকে মনে রাখতে হবে। আর 3টা উপন্যাস আছে। তাহলে এই 3টা কি? গল্প। উপন্যাস আছে 3টা। 1 নম্বর মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা আর একটা 3টা উপন্যাস আছে। আর একটা কি যে উপন্যাস? তাহলে এগুলো হলো উপন্যাস। আর এগুলো হলো গল্প। তাহলে এখানে সঠিক উত্তর কি আছে? যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হলো সি, গল্প। তাহলে যারা সি নম্বর অ্যান্সার করেছে তাদেরটা সঠিক আছে। হ্যাঁ, আর একটা হলো বাদনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। এই 3টা হলো উপন্যাস আর এই 3টা হলো গল্প। এই 3টা গল্প এবং এই 3টা উপন্যাসের নাম তোমাকে মনে রাখতে হবে। এগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে। নজরুল এবং রবীন্দ্রনাথের বিশেষ বিশেষ গল্প কবিতা থাকলে সেগুলো মনে রাখতে হবে। মনীষা অর্থ কি? মনীষা এটা শব্দ অর্থ থেকে আসছে। মনীষা শব্দের অর্থ কি? তোমরা কমেন্ট করো দেখি পারো কিনা মনীষা শব্দের অর্থ জানো কিনা। মনীষা শব্দের অর্থ কি হবে? মনীষা শব্দের অর্থ হলো প্রজ্ঞা। যার প্রজ্ঞা আছে তাকে কি বলা হয়? মনীষী। এই যে অ্যান্সার হলো এ হলো মনীষা। এই মনীষা শব্দটা আছে কোন গল্প বা কবিতায়? এটা গল্প কবিতা থেকেই শব্দ অর্থটা আসছে। এটা আসছে সুচেতনা কবিতার ভিতরে এই মনীষী বা মনীষা শব্দটা আছে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পারলাম যে গল্প কবিতার যে শব্দ আছে সেই শব্দ থেকে আমাদেরকে শব্দ অর্থ আসবে। বিভিন্ন গল্প কবিতা শেষে দেখবে যে কিছু শব্দ অর্থ তোমাদের বোর্ড বইতে দেওয়া আছে। তুমি সেই শব্দ অর্থগুলো পড়ে ফেলবা, কারণ এই শব্দ অর্থ থেকেই তোমাকে প্রশ্ন করা হবে বিভিন্ন সময়। বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসবে, তো তোমাকে এটা পড়ে ফেলতে হবে। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে শব্দ অর্থ করতে হবে। কোনটিতে নত্যবিধান প্রযোজ্য নয়? মানে নত্যবিধানের নিয়ম ছাড়াও কিছু শব্দ আছে যেগুলোতে মূর্ধন্য ন হয়। তার মানে এভাবে প্রশ্ন করবে, নিত্য মূর্ধন্য ন হয়েছে কোন শব্দে, বা নত্যবিধান প্রযোজ্য নয় কোন শব্দে, বা স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে কোন শব্দে। এগুলো তোমাদেরকে জানতে চাইবে। একটা ছড়া আছে দেখবা যে তোমাদের লেকচার শিটে বা নবম দশমের ব্যাকরণ বইগুলোতে একটা ছড়া দেয়া আছে। এই যে ছড়ার ভিতরে যে শব্দগুলো আছে সেগুলো হলো স্বভাবতই মূর্ধন্য ন হয়।
চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানুগুণ পুণ্যবেণী ফনুনু বিপণী গণিকা নিপুণ ভনিতাপনি গৌণকোণ ভানপন সঞ্চিক্ষণ নিক্ষন্তুন কফনি বণিকগুণ গণনা পিনাক পণ্যমান। এই যে অল্প কয়েকটা শব্দ আছে এগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়। এখন তোমরা তো ভাইয়া বলবো যে ভাই আমি এই ছড়া তো পারি না। এখন আমি ছড়া পারা ছাড়াই কিভাবে আমি এই যে প্রশ্ন আছে কোনটিতে প্রযোজ্য নয় সেটার উত্তর কিভাবে দিব, সেটার আমি একটু তোমাদেরকে সহজে একটা শিখাই দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো নত্যবিধানের মূলত নিয়মকে যদি শর্ট করা হয় তাহলে আমরা দুইটা নিয়মে বানাই ফেলতে পারি। একটা নিয়ম হলো রি রস এর পরে কি হয় মূর্ধন্য ন হয়। এখন এই রি রসয়ের আবার বিভিন্ন রূপভেদ হতে পারে, যেমন রি এর রিকার হতে পারে, রয়ের রফলা হতে পারে, তারপরে রেফ হতে পারে, আবার স্বকীয় আকারে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে এই যে ৬-৭টা বর্ণ আছে এগুলোর পরে সাধারণত কি হয় মূর্ধন্য ন হয়। আবার এগুলোর পরে যদি ক বর্গ থাকে তাহলেও বাধা প্রাপ্ত হয় না। ক খ ক বর্গে বর্ণ আছে 5টা, ক খ গ গ উ। আবার প বর্গে আছে 5টা, প ফ ব ভ ম, হ অন্তস্থ ব অনস্বর। এগুলো যদি থাকে তাইলে বাধা প্রাপ্ত হয় না, মানে তারপরও মূর্ধন্য ন হবে। তাহলে এগুলো হলো, এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো ট বর্গের সাথে মূর্ধন্য ন হবে। ট ঠ ড ঢ এগুলোর সাথে কি হবে, এগুলোর সাথে মূর্ধন্য ন হয়। তাহলে এই দুইটা নিয়ম। একটা নিয়ম কি রি রস হয় এর পরে মূর্ধন্য ন হয়, অথবা রি রস হয় এর পরে ক খ গ গ উ প ফ ব ব ম হ অন্তস্থ ব হ অনুস্বার এগুলো যদি থাকে মাঝখানে তাইলে তারপরও পরের নটা কি হবে মূর্ধন্য। শুধু যদি এগুলো থাকে, অন্য কিছু ঢুকে গেলে হবে না এর বাইরে, তাহলে সেটা একটা বাধা প্রাপ্ত হবে। তাহলে লোহা কাঠ এভাবে আমরা ক্লাসে পড়িয়ে থাকি। এখন অত ভিতরে না গিয়ে আমি মোটামুটি তোমার এই প্রশ্নটা সমাধান করার কৌশলটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এই হলো দুইটা নিয়ম। এই দুইটা নিয়মের বাইরে যে অপশনটা থাকবে তুমি মনে করবা যে ওটাই হলো স্বভাবতই মূর্ধন্য হয়েছে বা ওখানেই মূর্ধন্য নয় নিয়মটা প্রযোজ্য হয় নাই। কেমনে? যেমন দেখো ম্রিয়মান, এখানে এই নিয়মটা ফলো হয়েছে ম্রিয়মান, কারণ এখানে রফলা আছে, অন্তস্থ আছে, ম আছে, তারপর ন আসছে, তার মানে এখানে এই 1 নাম্বার নিয়মটা ফলো হয়েছে। এই যে রফলা থাকলে এরপরে যদি হয় তাহলে এটা হলো নিয়ম অনুযায়ী হচ্ছে। তাহলে প্রণতি এখানেও আছে, র ফলার পরে মূর্ধন্য ন আসছে, তার মানে এটাও নিয়মে হয়েছে। এই যে নিয়মটা হলো র ফলার পরে এইগুলো যদি থাকে তারপরে কি হবে মূর্ধন্য ন হবে, বা এগুলো যদি না থেকে শুধু এইটার পরেও থাকে তাহলেও মূর্ধন্য হবে, তার এটাও নিয়মে হয়েছে। তারপর গণতন্ত্র, এই গণতন্ত্র শব্দটাও দেখা যায় যে এখানে নিয়মে আসে নাই। গণ যে শব্দটা আছে এটাও কিন্তু ছড়ার ভিতরে আছে, তার মানে এটা নিয়মের বাইরে, এটাও নিয়মের বাইরে। তার মানে এই দুইটা শব্দে মূর্ধন্য নয়ের নিয়মটা প্রযোজ্য নয়। এই দুইটাই সঠিক উত্তর। কিন্তু এখানে এই প্রশ্নটা একটু সমস্যাপূর্ণ, কেন এখানে দুইটা উত্তর হলো সঠিক উত্তর, কিন্তু এখানে শুধু গণ নাই, এখানে তন্ত্র যেহেতু অ্যাড করছে এই জন্য এটাকে অনেকে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে মূল সঠিক উত্তর হলো কল্যাণ শোণিতমণি। এখানে দেখো নিয়মের বাইরে আছে, তার মানে এটাই হলো সঠিক হিসাবে ধরা যায়। কিন্তু এখানে দুইটাই সঠিক উত্তর হয়। তারপরে এটা হলো পারিভাষিক শব্দ থেকে আসছে প্রশ্নটা। পেট্রোল শব্দ বাংলা পরিভাষা কি? তোমরা কমেন্ট করো দেখি পারছো কিনা। পেট্রোল শব্দের বাংলা পরিভাষাটা কি? হ্যাঁ, অনেকে কমেন্ট করছো বি। যারা বি কমেন্ট করেছো তারা সঠিক উত্তর করেছো টহল। এটার বাংলা পরিভাষা হলো টহল। তাহলে আমরা বুঝতে পারি পারিভাষিক শব্দ। মুখস্থ টপিক্স থেকে এখন পর্যন্ত প্রশ্ন পাই নাই, এই যে প্রশ্নটা পেয়ে গেলাম। মুখস্থ মেমোরাইজিং পার্ট থেকে তোমার এই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে, সমর্থক শব্দ থেকে আসবে, এক কথায় প্রকাশ থেকে আসবে, বাগধারা,
এরকম ৪-৫টা টপিকস আছে। সেই ৪-৫টা প্রশ্ন টপিকস থেকে কমপক্ষে ২টা থেকে ৩টা প্রশ্ন আসবে এই মেমোরাইজিং পার্ট থেকে। ২টা সাধারণত আসে, কখনো ৩টাও আসতে দেখা যায়। কি, কি? একটা হলো পারিভাষিক শব্দ, একটা বাগধারা, একটা হলো এক কথায় প্রকাশ, একটা হলো সমার্থক শব্দ। আরেকটা আছে অনুবাদ, সেটা থেকে আসে না সাধারণত। ৪টা কমপক্ষে ভালো করে পড়তে হবে তোমাকে। একটা হলো পারিভাষিক শব্দ, বাগধারা, সমার্থক শব্দ এবং উম এক কথায় প্রকাশ। এই ৪টা জিনিসকে তোমরা এটা মেমোরাইজিং পার্ট, এগুলো লেকচার শিটে দেয়া আছে বা বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে যেগুলো আসছে বিশেষ করে সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই যে এক কথায় প্রকাশ, এখানে থেকে একটা প্রশ্ন এসেছে। তার মানে আমরা দেখতে পেলাম মেমোরাইজিং পার্ট, সেটা মুখস্থটি বোঝার কিছু নাই। মাথা নষ্ট, লাগা মুখস্থ, এই টাইপের মুখস্থ করে ফেলতে হবে। যে এখন তো আর ইউনিভার্সিটি পরীক্ষা সবই কয়েকটা চলে গেছে। আমি তো কোথাও তেমন অবস্থান আমার তৈরি করতে পারি নাই। এখন সুযোগ আছে জিএসটি তে, আমরা সেখানে ভালো করতে হলে এগুলো পড়তে হবে। বিশ্বজনের জন্য হিতকর, তাহলে এটা এক কথা প্রকাশ কি হবে? ১৩ নম্বরে কমেন্ট করো দেখি তাহলে পারছো কিনা। এটা মুখস্থের মধ্যে তোমার মেমোরাইজিং পার্টের মধ্যে তোমার কমন পড়ছে কিনা। এক কথা প্রকাশ বিশ্বজনের জন্য হিতকর, তাহলে সেটা কি হবে? বিশ্বজনীন। হ্যাঁ, ১৩ বি একজনে কমেন্ট করেছো। ১৩ নম্বর, তাহলে বিশ্বজনীন, তাহলে এটা সঠিক কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে এটা সঠিক, বিশ্বজনীন। ভেরি গুড। তো ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? তার মানে আমরা দেখতে পেলাম লেখক পরিচিতির আগেও একটা প্রশ্ন পাইলাম, এখন একটা প্রশ্ন পাচ্ছি। এটা হলো কাজী নজরুল ইসলামের গল্প থেকে এসেছে, আবার ফররুখ আহমেদের কবিতা থেকে এখন একটা প্রশ্ন এসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম লেখক পরিচিতি আমাদেরকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ফররুখ আহমেদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা? মুহূর্তের কবিতা এটা কি? সনেট কবিতা। এটা একটা সনেট কবিতা, তাহলে এটা সঠিক উত্তর হলো সনেট। তার মানে আমাদেরকে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি ২টা অংশই ভালো করে পড়তে হবে। তারপর শব্দ অর্থ থেকে প্রশ্ন পাইলাম। তাহলে গল্প কবিতার শুধু গল্প কবি, মূল গল্প কবিতা পড়লে হবে না। আমাদেরকে শব্দ অর্থ পড়তে হবে, পাঠ পরিচিতি পড়তে হবে, লেখক পরিচিতি পড়তে হবে, আর গল্প পড়তে হবে। কে লাল সালে উপন্যাসটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন? এটাও এসেছে উপন্যাসের পাঠ পরিচিতি থেকে। তাহলে এটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে কে? ১৫ নম্বর কমেন্ট করো। হ্যাঁ, ১৪ সি ঠিক আছে। ১৫ টায় কি হবে? দেখি তোমরা বলতে পারছো কিনা। ১৫ নম্বর, অনেকে এখনো স্লো হয়ে আছো, যেমন দুরন্ত সে ১৩ বি বলছো এখন। এখন তো ১৩ তে নাই, আমরা তো ১৫ তে চলে এসেছি। তোমার সাবান স্লো মনে হয়। ১৫ বি। হ্যাঁ, কে লাল সালু উপন্যাসটি ফার্সি ভাষায় অনুবাদ করেছেন? অ্যান মেরি ওয়ালিউল্লাহ। অ্যান মেরি ওয়ালিউল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ঠিক বলেছো। ১৫ নম্বরে বি হবে। তাহলে আমরা ২৪-২৫ সেশনের প্রশ্ন শেষ করে ফেলেছি। ১ বছরের প্রশ্ন শেষ। এবার আমরা ২৩-২৪ সেশনের কিছু প্রশ্ন, এই ১৫ টা প্রশ্ন দেখব। এখানে উম উম উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ কাব্যের রচয়িতাটা কে? তাহলে এটাও দেখতে পাচ্ছি আমরা লেখক পরিচিতিতে প্রশ্ন আসে। তাহলে গত বছরও আসছে, তার আগের বছরও আ তোমার লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাদেরকে লেখক পরিচিতি বিশেষ, বিশেষ লেখকগুলো ভালো করে পড়তে ফেলতে হবে। তাদের কি সাহিত্যকর্ম আছে? তাদের বিশেষ কোনো কীর্তি আছে কিনা? সেগুলো তোমাকে জানতে হবে। তাহলে উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ এই কাব্যের রচয়িতাটা কে? ১ নম্বরে সি, অলরেডি একজন কমেন্ট করে ফেলছে। খুব অ্যাক্টিভ, খুব ভালো। আ আরো একজন সিনথি, সেও বলেছে ১ সি। হ্যাঁ, ভেরি গুড। তার মানে তোমরা জানো। বোঝা যাচ্ছে যে না, তোমাদের পড়াশোনা আছে। আরো একটু পড়াশোনা করলে তোমরা ভালো অবস্থান করতে পারবা। উদ্ভট উটির পিতে চলছে স্বদেশ, এটা হলো শামসুর রহমান। শামসুর রহমানের একটা কবিতা আমাদের আছে। সেই কবিতাটার নাম কি? ফেব্রুয়ারি ১৯৬৯। এরপরের প্রশ্নটা একটা গল্প থেকে আসছে। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের হলো জেনারেল মনসুন। এখানে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি ২য় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার কাছে যে জার্মানি পরাজিত হয়েছে, সেই পরাজিত হওয়ার পিছনে বড় কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রাকৃতিক দুর্যোগ ছিল শীত। এত বেশি ঠান্ডা বরফ পড়ছে যে সৈন্যরা যারা তাদেরকে অবরোধ করেছিল,
তাদের অনেকে মারা যাচ্ছিল, অনেকে একেবারে শেষ অসুস্থ হয়ে পড়ছে, তখন তারা সেই অবরোধ থেকে চলে এসেছিল। তাদের পরাজয়ের কারণ ছিল জেনারেল উইন্টার। আর আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই সময়ে তুমুল বৃষ্টি মার্চ এপ্রিল মাসে, তখন এইজন্য সেখানে লেখক বলেছে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের হলো জেনারেল মনসুন। মানে এই জেনারেল মনসুন বলতে কি বোঝাচ্ছে, বাংলায় হলো বর্ষাকাল। এই বর্ষাকালের কারণে পাকিস্তানিরা পরাজিত হয়ে যাবে এরকম একটা আশা সে দেখতে পাচ্ছিল, যার কারণে সে বলেছে যে জেনারেল মনসুন এটা হলো বাংলার বর্ষাকে বোঝানো হয়েছে। তাহলে অ্যান্সার সি, ২ নাম্বার অ্যান্সার সি, এটা ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করেছো, শাকির খান সেও বলেছে, দুরন্ত সেও বলেছে এটা হলো ২ নম্বরের সি, ঠিক উত্তর বলেছো। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা একটা আমাদের প্রবন্ধ থেকে এসেছে। কোন প্রবন্ধ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? তার মানে বিভিন্ন গল্প কবিতার একটা লাইন ধরে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কোন গল্প কোন কবিতা থেকে আসছে। তার মানে গল্প কবিতাগুলো এমন ভাবে পড়তে হবে যাতে করে একটা লাইন, একটা ছোট্ট শব্দ দিলেও অন্তত পক্ষে যেন আমার মাথায় চলে আসে যে এটা এই গল্প থেকে এসেছে। এরকম গল্প কবিতাগুলোকে অনেকবার করে পড়তে হবে। তুমি একবার দুইবার পড়েই মনে করতেছো যে না আমি এই গল্প কবিতা থেকে যা প্রশ্ন আসুক পারবো। এই যে ওভার কনফিডেন্স, এটা খুব ভালো নয়। তোমাকে আরো পড়তে হবে, ১০-১৫ বার করে একটা গল্প কবিতা পড়ে ফেলতে হবে। তাহলে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা আছে আমার পথ প্রবন্ধে। যারা আমার পথ উত্তর করেছো তারা সঠিক করেছো। হ্যাঁ, নুসরাত জাহান সেও বলেছে সি, এটা সঠিক বলেছে। তাহলে আমার পথ। এরপরে আকাশ এত মেঘলা যেও নাকো একলা, কি ধরনের বাক্য? এটা তোমরা জানো কিনা দেখি। এটা এসেছে, বাক্যের বিভিন্ন প্রকার আছে, অর্থ অনুযায়ী বাক্যটা হলো ৫ প্রকার, সেই প্রকারগুলো থেকে এসেছে। আমরা জানি নির্দেশক বাক্য আছে, প্রশ্নবাচক বাক্য আছে, অনুজ্ঞাবাচক বাক্য আছে, তারপর ইচ্ছাসূচক বাক্য আছে, আবেগ বা বিস্ময়সূচক বাক্য আছে। তাহলে এই ৫ ধরনের অর্থ অনুযায়ী ৫ ভাগে ভাগ করা হয়েছে। যেমন ইংরেজিতে আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। সেগুলো বাংলাকে এরকম বিভিন্ন বাক্য দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কোন ধরনের বাক্য। তাহলে আমরা দেখতে পাই এখানে কি করেছে, তুমি ভাববা অনুজ্ঞাসূচক বাক্য যারা বলেছো, হ্যাঁ তারা বুঝতে পারছি যে তারা মাথায় বিষয়টা বুঝতে পেরেছো। আকাশ এত মেঘলা যেও নাকো একলা, তার মানে এখানে নিষেধ করেছে, যে যাইতে নিষেধ করছে, যেও নাকো একলা, একলা একলা যাইও না, আমারও লইয়া যাও, এই টাইপের প্রশ্নটা করেছে। তার মানে যাইতে যেহেতু নিষেধ করেছে, তার মানে আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। তোমাকে বলবে অঙ্কটা করো, বইটা খোলো, কথা বলো না, এদিকে আসো, ওদিকে যেও না, সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। তাহলে এই যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ আছে, এগুলো কি বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। ইচ্ছাসূচক বাক্য কি তাইলে অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা, আশীর্বাদ, দোয়া, এই যে জিনিসগুলো আছে বা ইচ্ছা প্রকাশ করবে, নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করবে, তাইলে সেটা হলো ইচ্ছাসূচক বাক্য। সে আসুক, কথা বলুক, এখন বৃষ্টি পড়ুক, এটা হলো আমার ইচ্ছা প্রকাশ করেছি, তবে এগুলো হলো ইচ্ছাসূচক বাক্য। তারপরে নেতিবাচক বাক্য মানে হলো এই যে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, যেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দুইটা টাইপ আছে, ইতিবাচক বাক্য আর হলো নেতিবাচক বাক্য। ইতিবাচক মানে হলো হা বোধক, আর নেতিবাচক মানে হলো না বোধক। নেতিবাচকের না, নি, নেই, নাই, নয় এই ধরনের শব্দগুলো থাকবে। আর একটা আছে কার্যকারণাত্মক, একটা কাজের কারণে প্রভাবে যে আরেকটা কাজ হয় সেটাকে বলা হয় কার্যকারণাত্মক। তুমি এলে আমি যাব, বৃষ্টি পড়লে রাস্তায় কাদা হয়। তাহলে এই যে একটা কাজের কারণে প্রভাবে যখন আরেকটা কাজ হয়, তুমি এলে সব মীমাংসা হবে, তাহলে এটাকে বলা হয় কার্যকারণাত্মক। তাহলে আমরা এটা আবার এক্সট্রা একটা টাইপ প্রশ্ন, তাহলে এখান থেকেও প্রশ্ন হয়। তো আমরা অপশনগুলো বুঝে ফেললাম। তাহলে অর্থ অনুযায়ী বাক্যের প্রকার থেকে প্রশ্ন করেছে, এটা হলো বাক্য থেকে প্রশ্ন এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো বি, অনুজ্ঞাসূচক বাক্য। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল, কার উক্তি? এটাও একটা গল্প থেকে প্রশ্নটা চলে এসেছে। তাহলে কোন গল্পের কোন লাইন বা কোন গল্পের লাইন এভাবে প্রশ্ন করে, বা এই উক্তিটা কার বা এই উক্তিটা কোথার, সেগুলো তোমাকে প্রশ্ন করবে। এটার প্রয়োজনীয়তা এখন বর্তমানে কমে গেছে, এটার একসময় এটার গুরুত্ব ছিল এই গল্পের, এখন আর এই গল্পের গুরুত্ব নাই। এই গল্প এখন আর আমাদের না পড়লে হবে। সেটা হলো ভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরা রক্ত দিল, এই উক্তিটা কার? শেখ মুজিবুর রহমান।
বি, এটা সঠিক উত্তর হলো বি। নিচের কোন শব্দটা শুদ্ধ? তার মানে এখানে দেখতে পেলাম বানান থেকে প্রশ্ন এসেছে। কোন শব্দটা শুদ্ধ? তার মানে বেশিরভাগ শব্দই এখানে ৩ টা শব্দই হলো অশুদ্ধ, একটা শব্দ হলো শুদ্ধ। তোমাকে সেই খুঁজে বের করতে হবে কোন শব্দটা শুদ্ধ। তাহলে ৬ নাম্বারে অ্যান্সার, হ্যাঁ ৫ নাম্বারে যারা অ্যান্সার করেছো ঠিক আছে। ৬ নাম্বারটা অ্যান্সার করো। ৫ এর বি বলেছো। তোমাদের কথাগুলো ঠিক আছে। ৬ নাম্বারে কি হবে এটা বলো দেখি তোমরা পারো কিনা বা বুঝতে পারছো কিনা। কোন শব্দটা শুদ্ধ? তার মানে ৩ টে শব্দই আমি বলেছি অশুদ্ধ, একটা আছে শুদ্ধ, সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। সিনথি বলেছে ৬ এ, নুসরাত জাহান তরু সে বলেছে ৬ এর এ। তোমরা ঠিক উত্তর বলছো কিনা আমরা একটু যাচাই বাছাই করব। শাকির খান, এরা খুব অ্যাক্টিভ, এরা খুব কমেন্ট করছে প্রত্যেকটা, তাহলে মানে তারা ক্লাসটা মনোযোগ দিয়ে ধরছে। তাহলে আমরা দেখি প্রত্যেকটা অপশন যাচাই করে দেখি যে শুদ্ধ কিনা। যেমন পূর্বাহ্ন, এখানে মূর্ধন্য না দিল নাকি দন্ত না দিল তোমরা বুঝতে পারছো কিনা? এই নটা কি মূর্ধন্য ন নাকি দন্ত ন? হয়ের নিচে কি মূর্ধন্য ন হয় নাকি দন্ত ন হয়? হ্যাঁ সঠিক বলেছো, হয়ের নিচে হয় মূর্ধন্য ন। আর উপরে যখন এভাবে লিখবে তখন এটাকে কি বুঝবো? এটা হলো হ যুক্ত দন্ত ন। আর এখানে যখন নিচে থাকবে তখন এটা বুঝতে হবে কি মূর্ধন্য ন হয়েছে। তার মানে এখন এখানে আমরা মূর্ধন্য ন যদি দিলাম এটা ঠিক দিলাম কিনা। আমি তোমাদেরকে নত্যবিধানের ২টা নিয়ম একটু আগে লিখে দিয়েছিলাম, তখন দেখছিলাম যে মূর্ধন্য এর একটা নিয়ম হলো রেফের পরে মূর্ধন্য ন হয়, অথবা রেফের পরে যদি ক বর্গ, প বর্গ, হ অন্তস্তীয়, ব হ অনুস্বার এগুলো যদি থাকে তাহলেও মূর্ধন্য ন হয়। তার মানে আমরা দেখি এখানে ওই বর্ণের বাইরে অন্য কিছু ঢুকছে কিনা। অন্য কিছু ঢুকে নাই। দেখো এই ব ওখানে আছে, প ফ ব ব ম, এবার হ অন্তস্তীয়া, তাহলে এই হও আছে। তার মানে এখানে সবগুলোই হলো লোহা, বা এখানে বাধার কোনো কিছু আসে নাই, সবগুলোই আকর্ষণ হওয়ার মতো জিনিস ঢুকেছে, যার কারণে এখানে মূর্ধন্য দিয়েছে, এটা ঠিক দিয়েছে। তাহলে এখানে মূর্ধন্য হওয়ার কারণ আছে, তার মানে মূর্ধন্য দিয়েছে, এটা ঠিক দিয়েছে। কিন্তু যদি আমি লিখতাম মধ্যাহ্ন, তাহলে এখানে কি দিতে হইতো? দন্তনা দিতে হতো। কেন? কারণ এখানে রি র স বা এর কোনো রূপভেদ নাই, আকর্ষণ করার কথা ভাববই তো না, বা এখানে মূর্ধন্য হওয়ার কথা আসবেই না। তাহলে মধ্যাহ্ন বানানে দিতে হবে দন্তনা, পূর্বাহ্ন বানানে দিতে হবে মূর্ধন্য ন। অপরাহ্ন বানানে কি দিতে হবে? অপরাহ্ন বানানে দিতে হবে মূর্ধন্য না। কেন মূর্ধন্য না? কারণ এখানে র আসছে, র এর পরে হ থাকলে তাহলে তো মূর্ধন্য না হয়। আবার সায়াহ্ন যদি লিখি, সায়াহ্ন বানানে হবে আবার দন্ত ন। তাহলে এই 4টা শব্দ পরীক্ষা আসে, এজন্য এই 4টা শব্দের বানানটা তুমি মনে রাখবা। পূর্বাহ্ন এবং অপরাহ্ন বানানে মূর্ধন্য ন হবে, আর মধ্যাহ্ন এবং সায়াহ্ন বানানে দন্ত ন হবে। এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এই যে এটা সময়ের নাম, কারণ কি? কারণ বুঝে পড়বা, কারণ এখানে রি র স বা এর রূপভেদ আছে এবং আকর্ষণ করছে, মাঝখানে ক বর্গ, প বর্গ, হ অন্তস্তীয়া এই রিলেটেড বর্ণগুলোই আছে, অন্য কোনো বর্ণ নাই। তার মানে তাহলে এগুলোতে মূর্ধন্য ন হবে। আর এগুলোতে রি র স এর কোনো রূপভেদই নাই, তার মানে এখানে মূর্ধন্য ন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে অদ্ভুত, আমরা জানি অদ্ভুত ছাড়া যত ভূত আছে সব ভূতে কি হয়? দীর্ঘকার হয়, কিন্তু অদ্ভুত বানানে হবে রস্যকার। অদ্ভুত, অদ্ভুত বানানে কি হবে? রস্যকার হবে। এখানে দীর্ঘকার দেওয়ার কারণে ভুল হয়েছে। অদ্ভুত ছাড়া যত ভূত আছে সব ভূতে দীর্ঘকার হবে। পরাভূত, দ্রবীভূত, ভূতপূর্ব, কিমভূত, কালাভূত, সাদাভূত, যা ভূত হোক না কেন সব ভূতই কি হবে? দীর্ঘকার হবে। কারণ আমরা জানি অদ্ভুত ছাড়া যত ভূত আছে সব ভূতে কি হবে? দীর্ঘকার হবে। তাহলে উদ্ভূত, তাহলে এই উদ্ভূত বানানে কি? এটাও একটা ভূত, তাহলে এটা অদ্ভুতের মধ্যে নাই, অদ্ভুতের বাইরে আছে, তার মানে এখানে কি হবে? দীর্ঘকার হবে। এখন অভ্যুদয়, এটা কি হবে? এখানে দীর্ঘকার দিছে, এটা সন্ধি বিচ্ছেদ যদি আমি করি, আমরা জানি জফলা যদি থাকে এখানে সন্ধি বিচ্ছেদ করলে তুমি বুঝতে পারবা এখানে আসলে রস্যকার হবে নাকি দীর্ঘকার হবে, সেটা আমরা বুঝতে পারবো। অভ্যুদয়, সরি, দেখো সন্ধি বিচ্ছেদ করতে গেলেই আসলে বোঝা যায় এখানে রস্যকার দেওয়া ঠিক হবে নাকি দীর্ঘকার দেওয়া ঠিক হবে। তাহলে এই জফলা যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করার পদ্ধতি হলো ওই জফলার পরিবর্তে একটা রস্যিকার দিতে হয়।
জ ফলার পরিবর্তে কি কার দিতে হবে? রস্যিকার দিতে হবে। এরপরে যে কার থাকে সেই কারটা বড় করে লিখতে হয়, পূর্ণ করে লিখতে হয়। বড় করে লেখা মানে হলো পূর্ণ করে লেখা। তাহলে উদয়, অভিযোগ উদয়, তাহলে অভ্যুদয়। এখন তুমি চিন্তা করো উদয় বানানটা কি ঠিক আছে? এটা কি দীর্ঘকার দিয়ে হবে নাকি এটা রস্যকার দিয়ে হবে? হ্যাঁ, ব্রেনটি তো বাড়ি দিল, তাহলে এটা তো দীর্ঘকার হয় না, এখানে তো রস্যকার হবে, রস্যও হবে। তাহলে এখানে যেহেতু দীর্ঘও হতে পারবে না, রস্যও যেহেতু হবে, তার মানে এখানেও আমার দীর্ঘও হবে না, এখানেও কি হবে? রস্যও হবে। তাহলে অভ্যুদয় বানানে কি হবে? রস্য হবে। এখন তোমাকে আরেকটা প্রশ্ন, এইরকম আরেকটা শব্দ দেই, দেখি তুমি বুঝতে পারছো কিনা। এখানে কি রস্যকার হবে নাকি দীর্ঘকার হবে? সন্ধি বিচ্ছেদ পারলে তুমি পারবা, আর যদি না পারো তাহলে পারবা না। অত্যুক্তি। এখন তোমাকে ভাবতে হবে এখানে কি দীর্ঘকার দেওয়াটা ঠিক আছে নাকি রস্যকার দেওয়াটা ঠিক আছে, কোন কারটা দেওয়া ঠিক হবে। এটাও আবার সেই সন্ধি বিচ্ছেদ করি, জ ফলার পরিবর্তে রস্যিকার দিলাম অতি। এখন আমরা যদি এই কারটা পূর্ণ করে লিখি তাহলে হয় উক্তি, এরকম হয়। এখন তুমি চিন্তা করো উক্তি বানানে কি দীর্ঘ হবে নাকি রস্যও হবে? তুমি অবশ্যই বলবে ভাইয়া এখানে তো রস্যও হবে। তাহলে এখানে যদি রস্যও হয়, এখানে যদি রস্যও হয় তাহলে এখানেও দীর্ঘ উকার হবে না, এখানেও রস্য উকারই হবে। তাহলে সন্ধি বিচ্ছেদ করলেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে কি রস্য উকার দিব না। অনেক সময় আকার ও শিকার নিয়েও এভাবে আকার হবে কি হবে না সেই কনফিউশন তোমাদেরকে মাথায় আসে। সেটাও তুমি এভাবে সন্ধি বিচ্ছেদ করলে বুঝতে পারবা যে এখানে আকার দেওয়াটা ঠিক হবে নাকি হবে না। এখানে বানানের ২-৩টা নিয়ম দিয়া প্রশ্ন করেছি। বানানের নিয়মগুলো তুমি যদি ভালো করে বুঝে পড়ো তাইলে তোমার কাছে এই বানান থেকে প্রশ্নগুলো পারবা। তাহলে এখানে সঠিক উত্তর অ্যান্সার হলো এ। তার মানে আমরা দেখতে পাই পূর্বাহ্ন বানানটা ঠিক আছে, এছাড়া যে ৩টা বানানে কি আছে? ভুল আছে। উচ্ছৃঙ্খল শব্দের উচ্চারণ কোনটা? উচ্ছৃঙ্খল শব্দের উচ্চারণ কোনটা? এটা তোমরা দেখি কমেন্ট করো পারছো কিনা। ও আচ্ছা, এখানে অপশন গুলো ক খ গ ঘ আসে নাই, দুঃখিত। বা এ বি সি ডি থাকলে ভালো হইতো। এ বি সি ডি, হ্যাঁ। তাহলে সাতের ফ উশৃঙ্খল, একজনে বলেছে ন, একজনে বলেছে ফ। সঠিক উত্তর আসতেছে না, সঠিক উত্তর আসছে না। যে ন বলেছো, দেখো ভাই এখানে চ আছে ২টা, এখানে কি চ ২টা হবে? উশৃঙ্খল বানানে উশৃঙ্খল, তাহলে এখানে তো চ ২টা আসতেছে না, সো এটা ভুল। তারপরে এর চ এর পরিবর্তে খণ্ডতা দিছে, এই খণ্ডতা দেওয়ার কোনো কারণ তো দেখি না, তাহলে এটাও ভুল। এই ২টা অপশনের ভিতরে কাছাকাছি দেখতে দেখাচ্ছে, কিন্তু একটা হসন্ত চিহ্ন দিছে ঠিক মতো করে, একটাই দেয় নাই। যেটা হসন্ত চিহ্ন ঠিক মতো দিবে না সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা দিয়েছে, এটা ঠিক আছে। উশৃঙ্খল, এখানে আমরা জানি ও উচ্চারণের সময় কি হয়ে যায়? অনুস্বার হয়ে যায়। আর বাকি যা আছে সবই ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো উশৃঙ্খল, ফ বা সি, এটা হলো সঠিক। আমরা দেখি ঠিক আছে কিনা। উশৃঙ্খল, ফ, এটা ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি, এটা ঠিক আছে। উশৃঙ্খল। এর পরবর্তী আমরা প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে উচ্চারণ থেকে প্রশ্ন আসতেছে, উচ্চারণে যে সকল জায়গাগুলো পরিবর্তন হয় সেগুলো তুমি একটু মাথায় রাখবা। কিছু কিছু বর্ণগুলো সব সময় পরিবর্তন হবে, যেমন দীর্ঘ ই থাকলে সেটা সব সময় কি হয়ে যাবে? রস্বই হয়ে যাবে। দীর্ঘ ইকার থাকলে রস্বইকার হয়ে যাবে। দীর্ঘ উ থাকলে সেটা সর্বদা রস্বউ হয়ে যাবে। দীর্ঘ উকার থাকলে রস্বউকার হয়ে যাবে। রি থাকলে হয়ে যাবে রয় রস্যিকারে রি। মূর্ধন্য ন থাকলে সর্বদা দন্তনা হয়ে যাবে। মূর্ধন্য স থাকলে সর্বদা তালব্য স হয়ে যাবে। তারপরে অন্তস্থ জ থাকলে সর্বদা কি হয়ে যাবে? বর্গীয় জ হয়ে যাবে। ইও থাকলে সেটা একা একই থাকলে সেটা অয় চন্দ্রবিন্দু অথবা অন্তস্থয় চন্দ্রবিন্দু এরকম হবে। যেমন মিয়া, এরকম মিও, এই লেভেলের। আবার ও থাকলে সেটা অনুস্বর হয়ে যাবে।
উম, হয় জফলা থাকলে জ জ হবে, তাহলে এগুলো সর্বদা পরিবর্তন হয়, এগুলো কখনোই যে একরকম হচ্ছে আর একরকম হবে এমন না। তাহলে এই যে উচ্চারণের যে সকল জায়গা পরিবর্তন হয় সেগুলোকে তোমরা একটু মাথায় রাখবা, তাহলে এই সব প্রশ্নগুলো তুমি অপশনগুলো বাদ দিতে পারবা। তাহলে ইও, তাহলে ইও যেটা সঠিক উচ্চারণ হলো এটা একটা নাসিক্য হবে। ইও একটা নাসিক্য বর্ণ, আমরা জানি নাসিক্য বর্ণ ৫ নাম্বার সিরিয়ালে উ, ইও, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুস্বর, চন্দ্রবিন্দু এগুলো সব হলো নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ হলে এটা চন্দ্রবিন্দু মতো একটা উচ্চারণ হয়, এজন্য এখানে চন্দ্রবিন্দু দিতে হবে। এটার সঠিক উত্তর হলো ইও। ইও যখন একাএকি উচ্চারণ হবে ইও, আমরা অনেকে নিও বলি, সেটা সঠিক উত্তর, সেটা সঠিক উচ্চারণ নয়, এটার সঠিক উচ্চারণ হলো ইও। তাহলে ৮ এর অ্যান্সার হলো এ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? এটাও এসেছে লেখক পরিচিতি থেকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর একটা দুইটা প্রশ্ন কিন্তু লেখক পরিচিতি থেকে থাকছে। সো তোমাকে লেখক পরিচিতি পড়তে হবে ভালো করে। উপন্যাসটি কার লেখা তোমরা জানো কিনা? এটা কি মানিক বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, সৈয়দ ওয়ালিউল্লাহ আছে। ৯ নম্বর একজনে কমেন্ট করেছো এ, ঠিক আছে। শাকির খান, তরু সবাই এখানে ভুল উত্তর করছে না কেউই, সবাই সঠিক উত্তর করছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি তার কিছু কিছু বিখ্যাত উপন্যাস আছে, সেগুলোকে পুতুল নাচের ইতিকথা এটা একটা আছে, একটা আছে জননী তার একটা উপন্যাস। তারপর আরেকটা উপন্যাসের কথা তোমরা মনে রাখবা বিশেষ করে, সেটা হলো পদ্মা নদীর মাঝি। হ্যাঁ, এরকম বিখ্যাত যে উপন্যাসগুলো থাকে কোনো লেখকের সেগুলোকে তোমরা মনে রাখবা, তাইলে তুমি দেখবা যে ওখান থেকে কমন পড়ছে। তাহলে ৯ নম্বরের সঠিক উত্তর এ। আমরা এটা দেখতে পাইলাম। এরপরে সিনট্যাক্স শব্দের পারিভাষিক অর্থ। আমরা দেখতে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসতেছে। তাহলে এর গত বছরও আসলো, এর আগের বছরও আসলো। তাহলে সিনট্যাক্স আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় ৪টা। সেই ৪টা থেকে একটা হলো সিনট্যাক্স, একটা হলো ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স আর একটা হলো সিম্যান্টিক্স। শব্দ তত্ত্ব এটাকে বলা হয় মরফোলজি। মরফোলজি বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব আর রূপতত্ত্ব একই কথা। এখানে এটার ইংরেজি পারিভাষিক শব্দ হলো মরফোলজি, আর অর্থতত্ত্ব সেটা হলো সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স অর্থতত্ত্ব। আর বাক্যতত্ত্ব এটার ইংরেজি পারিভাষিক শব্দ হলো সিনট্যাক্স। সিনট্যাক্স। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। আরেকটা আছে ফোনোলজি। ফোনোলজি এটা হলো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব। তাহলে আমরা দেখতে পাই ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ৪টা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স। এভাবে মনে রাখবা, তাহলে তোমার জন্য সহজ হবে। ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এবং সিম্যান্টিক্স, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং হলো অর্থতত্ত্ব। সিরিয়ালি পড়ে ফেলবা, তাহলে দেখবা এই পারিভাষিক শব্দ হয়ে যাচ্ছে, আবার ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটা কি সেটাও মনে থাকবে। তারপরে গন্ডূষ শব্দের অর্থ কি? এটা দেখতে পাই আমরা, ওই যে আমি শুরুতে একবার বলেছি একটা শব্দ এসেছিল মনীষা শব্দের অর্থ কি? তার মানে আমরা দেখতে পাই শব্দ অর্থ থেকে প্রশ্নগুলো আসতেছে। এই গন্ডূষ শব্দটাও আছে অপরিচিতা গল্পের শব্দ অর্থের ভিতরে। অপরিচিত গল্পের একটা শব্দ অর্থ হলো গন্ডূষ। গন্ডূষ মানে কি? এক মুখ জল। এক গন্ডূষ জল পাবারও জো নাই। মামা আমাদের পরিবারটাকে এমন ভাবে শুষে এসেছেন, তাকে না ঢিঙিয়ে এক গন্ডূষ জল পাওয়ারও জো নাই। এটা আছে কোনটায়? অপরিচিতা গল্পে। তাহলে এই এক গন্ডূষ শব্দের অর্থ কি? তোমরা জানো সবাই। ১০ নম্বরে অলরেডি কমেন্ট করে, এটা ১১ নম্বর। হ্যাঁ, একজনে নুসরাত জাহান কমেন্ট করেছে ১১ বি। হ্যাঁ, ঠিক আনসার হয়েছে। আরো সবাই কমেন্ট করছে ১১ নম্বর বি। হ্যাঁ, তাহলে তোমরা এটা পড়ছো, শব্দ অর্থ পারো, তাহলে বোঝা যাচ্ছে। প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত? ওই যে আমরা ব্যাকরণের ইতিহাস থেকে দেখছি, এর আগের বছরও প্রশ্ন এসেছে, এটাও এসেছে। তাহলে ব্যাকরণের ইতিহাস থেকে প্রশ্ন আসে। আমি সেখানে বলেছিলাম সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছে পর্তুগিজ পাদ্রী মেনুয়েল দা আশুম্পসাউ।
সে পর্তুগিজদেরকে বাংলা ভাষা বোঝানোর জন্য একটা পর্তুগিজের লিসবন থেকে একটা ব্যাকরণ রচনা করে নিয়ে আসছে রোমান হরফে, এবং সেটা হলো পর্তুগিজ ভাষায় রোমান হরফে, তাদের হরফ ছিল রোমান, সেই রোমান হরফে পর্তুগিজ ভাষায় সেই বাংলা ব্যাকরণ, প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়েছে। এর পরবর্তী যে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হয়েছে সেটা আবার ইংরেজি ভাষায়। তারপরে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। তাহলে এটা হলো প্রথম বাংলা, তাহলে ব্যাকরণের যে রচনার যে ইতিহাস সেটা জানতে হবে। তোমরা এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছি 12 নম্বরে সি সঠিক উত্তর। গালিচা কোন ভাষা থেকে আগত? গালিচা শব্দটা কোন ভাষা থেকে এসেছে তোমরা জানো কিনা? গালিচা শব্দটা এসেছে, এটাও হলো ওই যে বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দগুলো থেকে আমি পড়তে বলছি, বিদেশি শব্দগুলো পড়তে হবে। এটা মুখস্থ টপিকস, মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা ছাড়া তোমার এখানে সঠিক উত্তর পাওয়ার সুযোগ নাই। তাহলে এটা হলো ফার্সি শব্দ। সঠিক উত্তর 13 নম্বরে সি, ফার্সি। এর পরবর্তী প্রশ্ন 14 নম্বর, সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম, এখানে বাঙালি বিষ বলতে কি বোঝানো হয়েছে? এই কথাটা হলো যে বিলাসী গল্পের ন্যাড়ার জবনিতে বলা হয়েছে, ন্যাড়াই বলতেছে মৃত্যুঞ্জয়কে সাপে যে কাটলো, সাপে কাটার কারণে তার জীবনটাই প্রাণটাই চলে গেছে। কারণ কি? সাপের বিষ যে বাঙালির বিষ নয়। বাঙালির বিষ কি? সে মুখে মুখে বিভিন্ন গালগালি করে, আবার পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। তাহলে বাঙালির যে বিষটা, এটা হলো যে এই যে ক্রোধ বা এই যে রাগ বা এই যে অবজ্ঞাটা থাকে ক্ষণস্থায়ী, কিন্তু সাপের যে বিষ, সেই সাপের বিষটা এটা হলো অব্যর্থ, স্থায়ী। এটা মানুষকে, বিষধর সাপে কামড় দিলে তার জীবনটা একেবারে চিরতরে চলে যায়। তার কারণে সে বাঙালির বিষের মতো ওরকম বিষ না, এটা হলো খুব কার্যকরী একটা অব্যর্থ বিষ, এটাই বোঝানো হয়েছে। এই জন্য বলেছে বাঙালির বিষ বলতে এখানে বোঝানো হয়েছে কি? এটা হলো ক্ষণস্থায়ী ক্রোধ, সাময়িক, ক্ষণস্থায়ী। কিন্তু সাপের যে বিষটা সেটা হলো একেবারে খুব কার্যকরী, অব্যর্থ, মানে ফলেই যায়, ঘটেই যায় এই রকমের। তাহলে এখানে বাঙালির বিষ বলতে বোঝানো হয়েছে ক্ষণস্থায়ী রাগ, ক্রোধ। দেখি এখানে কি দিয়েছে সঠিক উত্তর, অ্যান্সার দিয়েছে বি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নের ব্যাখ্যাগুলো বুঝতে পারছো কিনা, নাকি আমরা বেশি দ্রুত হয়ে যাচ্ছি? তোমরা কমেন্ট করে বলবা যে না ঠিক আছে বুঝতে পারছি, বা প্রশ্নের ব্যাখ্যা আরো বিস্তর যদি কোনোটার ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্ট করবা। তাহলে আমরা সেটা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমরা সেটাকে আবার রিপিটলি বোঝানোর চেষ্টা করব। 15 নম্বর এমসিকিউটা দেখি। খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে এসে যায়, এখানে ভিতর অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এখানে ভিতর, এই ভিতরটা হলো অনুসর্গ। একটা শব্দকে পুরো বাক্যের সাথে কানেকশন করে দেয়, যেটা সেটাকে বাংলায় বলা হয় অনুসর্গ, ইংরেজিতে বলা হয় এটাকে প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা করলেই তুমি কি পাবা? বাংলা ভাষায় অনুসর্গ পাবা। যেমন টু, ফর, বাই, আপন, এমন, এগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। এগুলোকে যদি তুমি বাংলা করো তাহলে কি পাবা? অনুসর্গ পাবা। তাহলে ইন, এটা একটা ইংরেজিতে প্রিপোজিশন, এটাকে বাংলা করলে কি পাওয়া যায়? মধ্যে, ভিতরে। তাহলে এই যে ভিতর, এটা একটা প্রিপোজিশন, আবার বাংলায় আমি বলতে পারি এটা একটা অনুসর্গ। তাহলে এই অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তুমি এটাকে বাক্যটা বোঝার চেষ্টা করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এই অনুসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। খাসার ভিতর অচিন পাখি কেমনে এসে যায়, তাহলে এই ভিতর মানে কি? এই ভিতর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কেউ কমেন্ট করেছে কিনা দেখি। হ্যাঁ, অনেকে করেছে, নুসরাত জাহান, আবার ইসরাত জাহান, সবাই করেছে, বাঁধন, সবাই কমেন্ট করছে যে ডি, মধ্যে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এখানে ভিতর অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। দেখি তোমাদের উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যান্সার ডি, তোমরা সঠিক বলেছো। এরপরে তাহলে আমরা 23-24 সেশনের প্রশ্ন সলভ করে ফেলেছি। এখন আছে 22-23। এই প্রশ্নটা সমাধান করতে যাই। দেখি
বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি 18 বছর বয়সে দুঃসাহসেরা 18 বছর বয়সে কেন দুঃসাহস উকি দেয়? আমরা জানি 18 বছর বয়সের কবিতার যে প্রথম যে প্যারা, সেই প্যারার ভিতরে এই লাইনটা আছে। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি, 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখন আমি যখন ক্লাসে জিজ্ঞেস করি এই দুঃসাহসীরা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, তোমাদের কমন একটা উত্তর থাকে, ভাইয়া এখানে 18 বছর বয়সী তরুণদেরকে বোঝানো হয়েছে দুঃসাহসীরা দ্বারা। তখন আমি ওদেরকে বলি যে এই দুঃসাহসীরা দেয় যে উকি, উকি দেয় কোথায়? 18 বছর বয়সী তরুণরা কি উকি দিতে দেয় কোথাও? তুমি কি দেখছো তোমার বাড়িতে উকি দিচ্ছে নাকি কোথায় উকি দিচ্ছে? 18 বছর বয়সী তরুণরা বুঝায় নাই। এই দুঃসাহসীরা দ্বারা 18 বছর বয়সী তরুণদেরকে বোঝানো হয় নাই, এই দুঃসাহসীরা দ্বারা বোঝানো হয়েছে বিভিন্ন স্বপ্ন, কল্পনা এবং উদ্যোগ 18 বছর বয়সী তরুণদের মনের ভিতরে উকি দেয়। তাহলে এই দুঃসাহসীরা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? বিভিন্ন স্বপ্ন, কল্পনা এবং উদ্যোগ 18 বছর বয়সী তরুণদের মনের ভিতরে উকি দেয়। তাহলে এখানে এই কেন দুঃসাহসীরা উকি দেয়? বিভিন্ন স্বপ্ন, কল্পনা এবং উদ্যোগের জন্য 18 বছর বয়সী তরুণদের মনের ভিতরে উকি দেয়। তাদের এই বয়সে মনে চায় আমি একটা ভালো কাজ করি, দেশের জন্য করি, সমাজের জন্য করি, আমার পরিবারের জন্য সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করি। বিভিন্ন স্বপ্ন, কল্পনা তোমাদের মনের ভিতরে, তাজা, তাজা প্রাণের ভিতরে অনেক সুন্দর কল্পনা, স্বপ্ন থাকে। এইজন্য বলেছি 18 বছর বয়সী তরুণরা এই যে তাদের মনের ভিতরে বিভিন্ন স্বপ্ন, কল্পনা এবং উদ্যোগ উকি দেয়। এখানে প্রথম প্যারার লাইনগুলোর এই যে শব্দ অর্থ যে ব্যাখ্যাগুলো আছে, প্রত্যেকটা লাইনে দেখবা সুন্দর ব্যাখ্যা তোমাদের মূল বইতে দেয়া আছে। সেই ব্যাখ্যাগুলো তুমি একটু পড়বা, তাহলে তুমি এই সকল প্রশ্নের উত্তর দিতে পারবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরের অ্যান্সার হলো এ। অনেকেই অ্যান্সার করেছো, সবাই ঠিক বলেছো। এরপরে আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। অনুমতিপত্র ইংরেজিতে কোন শব্দের বাংলা পরিভাষা? দেখি তোমরা এই পারিভাষিক, তাহলে পারিভাষিক শব্দ কিন্তু দেখো আমরা ৩ বছরের প্রশ্ন সলভ করছি, ৩ বছরের প্রশ্নের ভিতরেই পারিভাষিক শব্দ একটা একটা করে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পারিভাষিক শব্দ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পারিভাষিক শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এক কথায় প্রকাশ, বাগধারা, এই ৩টা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। অনুমতিপত্র ২ নম্বরে অ্যান্সার কেউ করছে কিনা? হ্যাঁ, একজনে করেছে, ডি করেছে। ২, ৩, ৪ জন করে ফেলেছে। ডি ভেরি গুড, তোমরা খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তাহলে অনুমতিপত্র এর ইংরেজি বাংলা পরিভাষা হলো পারমিট। হ্যাঁ, সবাই ডি করেছে, কেউ ভুল করছো না। বাকিগুলো আমাদের পরিচিত শব্দ, ডকুমেন্ট, সার্টিফিকেট, কার্ড, এগুলো অর্থ আমরা বুঝতে পারি। সো আমরা বুঝতে পারছি পারমিট মানে হলো অনুমতিপত্র। পারমিশন, যে আমরা পারমিশন দেই না, পারমিট শব্দ থেকে পারমিশন শব্দ এসেছে। পারমিশন মানে হলো অনুমতি দেয়া। তারপরের প্রশ্নটা এসেছে লাল সালু উপন্যাস থেকে। বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ। আমাদের উপন্যাসের শেষ লাইন, যখন একেবারে ঘূর্ণিঝড় এসে সবকিছু লন্ডভন্ড, তখন এই গ্রামবাসীর চোখগুলো লেখকের কাছে মনে হচ্ছে যে এটা হলো বিশ্বাসের পাথর দিয়ে খোদাই করা সে চোখ। সেই চোখগুলো দেখলে মনে হচ্ছে যে এই ফসল হওয়া না হওয়া, ভালো থাকা না থাকা, এই দুর্যোগ থেকে কেবলই রক্ষা করতে পারে এই মসজিদ, এই মাজার, এই যে অদৃশ্য শক্তির উপরে তাদের একটা বিশ্বাস। এই জন্য বলেছে এই যে বিশ্বাসের পাথরে খোদাই করা সেই চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের চোখগুলো, তাদের বিশ্বাসটা পাথর দিয়ে খোদাই করা। তাহলে পাথর দিয়ে যেটা খোদাই করা হয় সেটা কি খুব হালকা হয় না খুব দৃঢ় হয়, খুব শক্তিশালী হয়, খুব সুদৃঢ় হয়? তাহলে সেজন্য এই যে বিশ্বাসের পাথরে খোদাই করা সে চোখ, এই উপমাটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এটা দ্বারা কাদের চোখ বোঝানো হচ্ছে, কাদের কথা বলা হয়েছে, কাদের বিশ্বাসের কথা বলা হয়েছে, তুমি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অনেকে কমেন্ট করে ফেলেছে আমার বলার আগেই। খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো দেখে যে হ্যাঁ, তোমরা অ্যান্সার করেছো মহাব্বতনগরের গ্রামবাসীরা। তাহলে এই গ্রামবাসীদের ভিতরে এই বিশ্বাসের পাথরে খোদাই করা সে চোখ, লেখক দেখতে পাচ্ছে যে তাদের ভিতরে একটা প্রবল অন্ধ ধর্মবিশ্বাস। ধর্মের প্রতি বিশ্বাস ভালো, কিন্তু প্রখর অন্ধ ধর্মবিশ্বাস, যে আবার এই মসজিদ, মাজার, এই যে ভণ্ড ব্যক্তির উপরে বিশ্বাস করা যাবে না, স্রষ্টার উপরে বিশ্বাস করা যাবে, সেটা ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার ছিল ডি, সঠিক উত্তর তোমরা দিয়েছো ৩ নম্বরে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ বাক্যের অস্তিবাচক রূপ কি?
তাহলে আমরা গত প্রশ্নে দেখতে পাইলাম যে কোনটা কোন অর্থবাচক শব্দ সেটা জানতে চেয়েছে, যেও না কো একলা, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এটা কোন বাচক শব্দ। এবারে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে অর্থবাচক, বাক্যের অর্থগত দিক থেকে প্রশ্ন আসে। ২ বছরই আমরা প্রশ্ন পেয়েছি বাক্য প্রকরণ থেকে। তাহলে আমরা জানি বিবৃতিবাচক বাক্য বা নির্দেশক বাক্য এটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে, অস্তিবাচক আর একটা হলো নেতিবাচক, একটা হলো হাবোধক আর একটা হলো নাবোধক। তাহলে এই অস্তিবাচক বাক্য রূপ এই রূপান্তর করতে বলছে। তোমরা ইংরেজিতে দেখবা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে চায়। একটা সেন্টেন্স দিয়ে বলবে এটাকে অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করো। তো বাংলায় সেই সেম কনসেপ্ট, উইদাউট চেঞ্জিং মিনিং, কোন অর্থ পরিবর্তন না করে তোমাকে রূপান্তর করতে হবে। তুমি মনে রাখতে হবে কি উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থ পরিবর্তন করা যাবে না। যেমন মনে করো আমি বললাম সবাই চুপচাপ, তাহলে তুমি এটাকে নেতিবাচক বানাইতে বললাম, তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে কেউ কথা বলছে না। তাহলে এই যে দেখো আমি বললাম সবাই চুপচাপ, তুমি বলছো কেউ কথা বলছে না, তার মানে এটার অর্থের কোনো পরিবর্তন নাই, শুধু হাবোধক থেকে কি হয়ে গেছে, নাবোধক হয়ে গেছে। তো সেম কনসেপ্ট এখানেও তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এটার অস্তিবাচক বলতে হলে তোমাকে কি করতে হবে, এটার উইদাউট চেঞ্জিং মিনিং মানে অর্থ পরিবর্তন না করে করতে হবে। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, তাহলে অলৌকিক এটাকে আমরা কি বলে বলতে পারি, লৌকিক কিছু। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর আছে কি, অলৌকিক কিছু একটা। তাহলে এখানে অর্থের পরিবর্তন হয়ে যায়, এজন্য এটা সঠিক না। লৌকিক কিছু নয়, এখানেও অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। অলৌকিক কিছু, এটাও অর্থ পরিবর্তন, কিন্তু লৌকিক কিছু এটা অর্থের পরিবর্তন হয় না। তাহলে এটাই সঠিক উত্তর। কেন? কারণ এখানে আমি যদি অ্যাফার্মেটিভ আনি তাহলে এই নেগেটিভটা আমি বাদ দিয়ে দিতে পারি। ২টা নেগেটিভ, নেগেটিভ মানে হলো অ্যাফার্মেটিভ। এটা আমার মাথায় রাখতে পারো, তাইলে তোমার জন্য সহজ হবে। তাহলে এটা সঠিক উত্তর ৪ এর ডি। ৫ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি আমরা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কি? একটা কবিতার লাইন থেকে ডিরেক্ট চলে এসেছে। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হলো, দেখি তোমরা জানো কিনা। রক্ত জবার মতো যে প্রতিরোধের উচ্চারণ সেটা হলো, হ্যাঁ ৫ নাম্বার তোমরা সঠিক উত্তর করেছো, বি। উম, উম, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হলো কবিতা। রক্ত জবার মতো যে আমরা এই যে রক্তাক্ত প্রতিবাদ করি, সেই প্রতিবাদটাও একটা কবিতা। লেখকের মতে এখানে কবিতাকে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। বলেছে সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীত হলো কবিতা, রক্ত জবার মতো রক্তাক্ত প্রতিবাদ হলো কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তাহলে এগুলোকে বিভিন্ন কবিতার বিভিন্ন ব্যঞ্জন, আমরা আসলে কিছু লাইন লেখা থাকলেই মনে করি এটা একটা কবিতা, কিন্তু লেখকের মতে এটা কবিতা না। কবিতা হলো সত্যের জন্য লড়াই করা, সংগ্রাম করা, সত্য কথা বলা, রক্তাক্ত প্রতিবাদ করা। তুমি একটা অন্যায় দেখছো, সেখানে রক্তাক্ত প্রতিবাদ করলা, তোমার সেটাও একটা কবিতা। লেখকের মতে সেটাও একটা কবিতা। তাহলে এই যে রক্ত জবার মতো, রক্ত জবা ফুলের রং কি, লাল, এজন্য রক্তের সাথে জবা ফুলকে তুলনা করেছে, রক্তকে জবা ফুলের সাথে তুলনা করেছে। তার মানে এখানে তুলনা আছে, তার মানে এটা কোন সমাস হবে, এটা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে সবসময় তুলনা থাকে। রক্তকে জবা ফুলের সাথে তুলনা করেছে, চন্দ্রমুখ, মুখকে চাঁদের সাথে তুলনা করছে, তার মানে এগুলো কর্মধারয় সমাস। তাহলে এখানে একটা সমাস, এটা প্রশ্ন যে এভাবেও করতে পারতো, রক্ত জবাটা কোন সমাস। তাহলে এই কবিতা, গল্প কবিতায় যদি সমাসবদ্ধ কোনো শব্দ থাকে তোমাকে সেটাও পড়ে ফেলতে হবে। তাহলে এখানে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কি, একটা কবিতা। তাহলে এই কবিতা যে ধারণ করে সে হলো কবি। এই কবিতায় দেখবা যে বারবার বলবে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে এই যে কবিতা বলতে কি বুঝাচ্ছে, যে সত্য কথা বলতে পারে না, সত্যের জন্য লড়াই করতে পারে না, রক্তাক্ত সংগ্রাম করতে পারে না, প্রতিরোধ করতে পারে না, তাহলে সে এরকম বিভিন্ন বিপদগ্রস্ত হবে। আর যে ধারণ করতে পারে সেই হলো কবি, যে কবিতা ধারণ করবে সেই তো কবি হবে। তাহলে এই যে তুমি যে জুলাই অভ্যুত্থান করলা, স্বাধীনতা যুদ্ধ করলা, ৫২-এর ভাষা আন্দোলন করলা, তাহলে যারা যারা করেছে তারা এক একজন সবাই লেখকের মতো একজন কবি, কারণ তারাই এই রক্তাক্ত প্রতিবাদ করেছে। এইগুলোই সবাই, এগুলো লেখকের মতে সবগুলোই হলো কবিতা। তাহলে সঠিক উত্তর হলো বি। যারা সঠিক করেছো, হ্যাঁ প্রশ্ন উত্তর করেছো, হাফসা রহমান মাইশা, সেও আছে, তারপর দুরন্ত, সেও অ্যান্সার করেছে বি। হ্যাঁ তোমরা যারা, তার মানে বোঝা যাচ্ছে তোমরা গল্প কবিতার সাথে তোমাদের যোগাযোগ আছে, পড়াশোনা করেছো।
এরপরের প্রশ্ন হলো ঐতিহ্য শব্দের উচ্চারণ হচ্ছে, ঐতিহ্য শব্দের উচ্চারণ কোনটা? সেটা দেখো তোমরা এখান থেকে বলতে পারছো কিনা। এখানে একটা আছে ঐতিহ্য, একটা আছে ঐতিহ্য, এটা হচ্ছে কিংবদন্তি, এটা হচ্ছে ঐতিহ্য। কোনটা সঠিক উত্তর 6 নম্বরে কি হবে বলতে পারছো কিনা দেখি। আমরা উচ্চারণে কিছু কিছু বর্ণের যে পরিবর্তন বলেছিলাম, সেখানে একটা এই যে ওই বর্ণটা, এটা বলা হয় নাই। এই ওই এর উচ্চারণটা সর্বদা হবে ওই, এরকম যদি একাকী থাকে। আবার ও যখন থাকবে সেটার উচ্চারণটা হবে ও, এরকম হবে। ওই এর উচ্চারণটা হবে ও রস্যই ওই, আর ও এর উচ্চারণটা হবে ও। যেমন আমি যদি বলি ঔষধ, তাহলে এটার উচ্চারণটা হবে কি রকম? ঔষধ, এমনি ভাবে হবে। কারণ এই ও এর উচ্চারণটা সবসময় ও রস্য ও ভাঙে লিখতে হবে। আমরা জানি দ্বি স্বরবর্ণ আছে দুইটা, একটা হলো ওই, একটা হলো ও। এই বর্ণগুলো সবসময় তোমাকে ভেঙে লিখতে হবে। ওইটা লিখতে হবে ও রস্য ওই দিয়া, ওটা লিখতে হবে ও রস্য ও দিয়া। তাহলে এই উচ্চারণ, তাহলে এখানে ওই দিয়ে লিখছে দুইটা, তার মানে এই দুইটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। এগুলো কিংবদন্তি তো এখানে নাই। এরপরে হলো আমরা জানি এই যে হয় জফলা যদি থাকে, তাহলে এটার উচ্চারণ হয় জ ঝয়ের মতো। ঐতিহ্য, এখানে এটার উচ্চারণটা, এখানে বানানটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে ঐতিহ্য, এরকম ভাবে হবে ঐতিহ্য, জ ঝয়ের মতো উচ্চারণ হবে। তাহলে হ্যাঁ, এখানে সঠিক উত্তর নাই। যারা বলেছো সবাই ঠিক আছে, তাহলে তোমরা তো বেশ ভালোই পারতেছো। তাহলে ঐতিহ্য, এটার সঠিক উচ্চারণটা হবে ঐতিহ্য, এমনি ভাবে হবে, জ ঝয়ের মতো হবে। এই হয় জফলা থাকলে এটা জ ঝয়ের মতো উচ্চারণ হয়। তাহলে উচ্চারণে যে সকল জায়গায় পরিবর্তন হয় সের ভিতরে এই দুইটা বর্ণ তুমি মনে রাখবা। এই ওইটার উচ্চারণটা সবসময় হবে ও রস্যই ওই, আর এই ওটার উচ্চারণ হবে ও রস্য ও। যদি আমি একটা শব্দ বলি নৌকা, এটার উচ্চারণ কেমন হবে? তাহলে তোমাকে এভাবে লিখতে হবে নৌ কয়কারে কা, নৌকা। কেন? কারণ এই ঔকার থাকলেও এই একটা ওকার দিবা আর একটা রস্যও দিবা, এভাবে দিয়ে আলাদা করে তোমাকে লিখতে হবে। উচ্চারণটা এভাবে হবে, ভেঙে লিখতে হবে। এই ও এবং ও কখনো একসাথে থাকবে না, এটা ভেঙে যাবে। হ্যাঁ, তার মানে এখানে সঠিক উত্তর বি দিচ্ছে, কিন্তু এটার টাইপিং মিস্টেকের কারণে আমরা এটা সঠিক উত্তর পাচ্ছি না, আমরা নিজেরা লিখে নিয়েছি। তারপর 7 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুসারে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করে না, পথভ্রষ্ট হয় না, দাসত্ব গ্রহণ করে না, অন্যের শত্রুতা করে না। তোমরা বলো এটার সঠিক উত্তর কি হবে? আমার পথ প্রবন্ধ অনুসারে যে নিজের ধর্মকে সত্যকে চিনেছে সে কখনো কি করবে না? কোন ধর্মই বলে না অন্য ধর্মকে আঘাত করতে, কোন ধর্মই বলে না অন্য ধর্মকে অসম্মান করতে। ধর্মের কনসেপ্টই হলো তোমার অন্য ধর্মকে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, সব প্রীতি থাকবে, একসাথে চলাফেরা থাকবে, কিন্তু কেউ কেউ কোন ধর্মকে আঘাত করতে পারে না। তাহলে তুমি তোমার ধর্মকে ভালোভাবে শিক্ষা করতে পারো না, গ্রহণ করতে পারো না। তুমি যদি অন্য ধর্মকে ঘৃণা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার ধর্মকে, হ্যাঁ, তুমি সেই কাজটা আমার দিয়ে শোভা পায় না, সেটা মনে রাখতে হবে। কিন্তু সে যে করতেছে সেটাকে তুমি বাধাগ্রস্ত করতে পারবা না, আঘাত করতে পারবা না। তাহলে অন্য ধর্মকে সবসময় আমাদেরকে ঘৃণা করতে পারে না। যদি লেখকের মতে আমার প্রবন্ধে নজরুল বলেছে যে যদি নিজের সত্যকে চিনে, নিজের ধর্মকে যদি চিনতে পারো, তাহলে তুমি কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারবা না। তাহলে তোমাদের উত্তরগুলো ঠিক আছে। সবাই কি বলেছো? অন্য ধর্মকে ঘৃণা করে না। হ্যাঁ, সবাই কমেন্ট করেছো, ঠিক বলেছো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন সমাসের পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে সমাস গঠিত শব্দে পুরুষবাচক হয়ে যায়? একটা সমাসের বৈশিষ্ট্য আছে যে তার পূর্বপদে, আমরা বলেছিলাম শুরুতে একটা সমাসের প্রশ্ন এসেছিল, আবার একটা সমাসের প্রশ্ন পেলাম, অলরেডি দুইটা সমাসের প্রশ্ন পেয়ে গেছি। তাহলে সমাসের ক্ষেত্রে দেখেছিলাম একটা সমাসের বৈশিষ্ট্য আছে যে পূর্বপদে যদি স্ত্রীবাচক শব্দ থাকে ব্যাস বাক্যে, সমস্ত পদে এসে সেটা কি হয়ে যাবে? পুরুষবাচক হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, তুমি বুঝতে পারবা। মহতী
যে কৃতি মহতি যে কৃতি, তাহলে এটা হলো ব্যাস বাক্য। এটাকে আমি এক পদে পরিণত করব, তখন হয়ে যাবে মহাকীর্তি। মহাকীর্তি। তাহলে এই যে দেখো, এখানে মহতি হলো একটা স্ত্রীবাচক শব্দ, এটা সমস্ত পদে গিয়ে পুরুষবাচক হয়ে গেছে। আরেকটা বলি, যেমন সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, লতা এটা হবে কি সুন্দর লতা। তাহলে এই যে দেখো, এইগুলো স্ত্রীবাচক ছিল, ব্যাস বাক্যে সমস্ত পদে কি হয়ে যাচ্ছে, পুরুষবাচক হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন সমাসের উদাহরণ? এগুলো সব হলো কর্মধারয় সমাসের উদাহরণ। কর্মধারয় সমাসে এরকম আছে, স্ত্রীবাচক শব্দগুলো সব পুরুষবাচক হয়ে যায়। মহান যে নবী, মহানবী, তাহলে এরকম এবং পুরুষবাচক স্ত্রীবাচক থাকলেও সেটাও পুরুষবাচক হয়ে যায়। সেটারও কিছু উদাহরণ দিলাম। তাহলে এখানে সঠিক উত্তর হলো, অ্যান্সার হলো সি হবে। একজন এ বলেছ, এটা ঠিক না, এটা হলো সি। কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো এরকম। কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন? আমরা জানি মীর জাফরের পুত্র মীর মিরন মোহাম্মদী বেগকে টাকা দিয়ে সে রাজি করিয়েছে যে সে কি করবে, সিরাজউদ্দৌলাকে হত্যা করবে। ছোটবেলায় এই যে মোহাম্মদী বেগই সিরাজউদ্দৌলার বাড়িতে, সিরাজউদ্দৌলার বাবার কাছে লালিত পালিত হয়েছিল। তাহলে সেই মোহাম্মদী বেগ তার পালিত ভাই, তাহলে এই যে সে কি করেছে, তাকে সামান্য কিছু টাকার বিনিময়ে এই মোহাম্মদ সিরাজউদ্দৌলাকে হৃদয় বিদারক ভাবে হত্যা করেছে। সেই গল্প, সেই ইতিহাস তোমরা জানো, তোমাদের নাটকে আছে। এই মোহাম্মদী বেগকে কয় টাকা দিয়ে রাজি করিয়েছিল? তোমরা সেটা মনে আছে কিনা? কয় টাকা দিয়ে? 9 নম্বর বি অ্যান্সার করছো। হ্যাঁ, 10,000 টাকার বিনিময়ে রাজি করিয়েছে মোহাম্মদী বেগকে যে তুমি কি করবা, সিরাজউদ্দৌলাকে হত্যা করবা। মাত্র 10,000 টাকার বিনিময়ে। 5,000 টাকা আগে দিয়েছে, অগ্রিম দিয়েছে, এবং 5,000 টাকা পরে হত্যার পরে দিবে। এই যে মাত্র 10,000 টাকার বিনিময়ে সে মোহাম্মদী বেগ, তৎকালীন সময় অবশ্য 10,000 টাকা বেশি ছিল, কিন্তু তারপরও একটা বাংলার যে সর্বশেষ স্বাধীন সুলতান নবাব, তাকে হত্যা করেছে। এর মাধ্যমে একেবারে 190 বছরের মতো আমরা ব্রিটিশদের অধীনে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়েছি। তাহলে আমরা দেখতে পাই 9 নম্বরে তোমরা অ্যান্সার করেছো বি, সঠিক করেছো। তারপরে পরবর্তী ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ভাষা শহীদদের নাম রয়েছে? যেমন আছে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তাহলে এই যে নামগুলো আছে, তাহলে এই নামগুলো কার কার নাম আছে? রফিক জব্বার এদের নাম আছে? নাই। সালামের নাম আছে, শফিউলের নাম নাই। রফিক, ওহিউল্লাহ এদের নাম নাই। তাহলে কাদের নাম আছে? 10 নম্বরে কোনটা সঠিক উত্তর হবে? সালাম, বরকত, সালামের চোখ আজ আলোকিত ঢাকা। তারপরে হলো বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাহলে এই যে লাইনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই সালাম এবং বরকতের নাম আছে। তাহলে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি? সঠিক উত্তর হলো এ, 10 এ। 11 নম্বর, লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? যারা উপন্যাস সম্পর্কে সাধারণ একটু ধারণা রাখে তারাও বলতে পারবে এই প্রশ্নের উত্তর কি হবে। অনেক আমরা দেখতে পেলাম উপন্যাস থেকে বা নাটক থেকে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো অনেক ডিপ প্রশ্ন আসতেছে তেমন না। তুমি উপন্যাসগুলো একবার দুইবার, নাটকগুলো একবার দুইবার বুঝে বুঝে ভালো করে পড়ে গেলে তোমরা এই সব প্রশ্নগুলো পারবা। হ্যাঁ, হাফসা রহমান মাইশা খুব অ্যাক্টিভ, সে প্রশ্ন উত্তর করে ফেলেছে 10 নম্বরের এ। তারপরে 11 নম্বর করেছে একজন সি। ও আচ্ছা, এটা প্রশ্নটা কয় নম্বর? 11 নম্বর। তাহলে এটা কে করেছে? সিনথি, তারপরে বাঁধন, সবাই আনসার করছে সি। তার মানে তোমরা এগুলো পড়াশোনা করেছো, উপন্যাস সম্পর্কে ধারণা আছে। তাহলে এটা লাল সালু উপন্যাস কে স্কুল প্রতিষ্ঠা করেছিল? সে আক্কাস আলী। আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপর মজিদ মনে করছে যে স্কুল প্রতিষ্ঠা করলে আমার আধিপত্য নষ্ট হয়ে যাবে, যার কারণে সে যে কোনো মূল্যে আক্কাস আলীকে প্রতিহত করার চেষ্টা করছে। তাহলে এই মজিদ এই ধর্মের নামে যে ভণ্ডামি করে তার একটা রূপ হলো এই যে আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠা করা বন্ধ করা। ধর্ম কখনোই জ্ঞান অর্জন করতে জ্ঞান নিষেধ করে, বরঞ্চ জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছে ইসলাম।
বা সব ধর্ম আমাদেরকে কি করেছে, জ্ঞান অর্জন করাকে আবশ্যক করে দিয়েছে। কিন্তু সেখানে দেখছি মজিদ তার আধিপত্য নষ্ট হয়ে যাবে, এই যে ভণ্ড একটা সে আধিপত্য বিস্তার করে আছে মানুষের ভিতরে, মিথ্যা একটা বিষয় দিয়ে ভণ্ডামি করে যে টিকে আছে, সেই টিকে থাকার লড়াই শেষে চলে যাবে। এই জন্য আক্কাসারি স্কুল প্রতিষ্ঠা করা থেকে সে চেয়েছিল, তাকে সে বাধা দিয়েছে এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, তাকে প্রশ্ন করছে তোমার দাড়ি কই মিয়া। তাহলে এইভাবে আমরা এই উপন্যাসের ভিতরে এগুলো দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি 11 নম্বর। এবার পরবর্তী মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব প্রশাসন চালানো, মানব কল্যাণ প্রতিষ্ঠা করা, জাতিকে মর্যাদা সম্পন্ন করে তোলা, সুশাসন নিশ্চিত করা। বলো এখানে মানব কল্যাণের প্রবন্ধের যারা থিমটা জানো, মূল কথা জানো, তারা বলতে পারবা যে এখানে আসলে কি হবে। অলরেডি একজন কমেন্ট করে ফেলেছো 12C। কিছু কিছু মানুষ খুব স্লো, তোমাদের মনে হয় নেটওয়ার্ক স্লো, তাই এই জন্য এখনো একজনে কমেন্ট করছে 10 নম্বর। কেন 10 নম্বর হবে? এখন তো আমরা 12 নম্বর প্রশ্নে চলে এসেছি। হ্যাঁ, 12 নম্বর প্রশ্নের উত্তর হলো সি, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। হ্যাঁ, মানব কল্যাণ বলতেই এখানে লেখক বুঝিয়েছে মানুষের মর্যাদার স্বীকৃতি দান, মানুষের মর্যাদার প্রতিষ্ঠা করতে পারাই এটা হলো আসল মানব কল্যাণ। আমি কিছু মানুষকে, কোনো মানুষকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা পর্যন্ত দান করলাম, এতে আসলে মানব কল্যাণ হয় না। এতে বরঞ্চ মানুষের সর্বঙ্গে যে তার দারিদ্রতার চিত্র সেটা যে ফুটে ওঠে, তাকে এটা মানব অবমাননা হয়। লেখকের মতে এতে মানব অবমাননা হয়। কিন্তু তার ভিতরে যদি সার্বিক কল্যাণ করতে পারি, তার ভিতরে মানুষত্ব জাগিয়ে তুলতে পারি, যে আসলে তোমাকে স্বাবলম্বী করে তুলতে পারি। এই গ্রামে 5 জন দরিদ্র মানুষ আছে, তাদেরকে আমরা সবাই মিলে টাকা তুলে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে সেটা হবে আসল মানব কল্যাণ। তাহলে এটা তার ভিতরে মর্যাদা, তুমি একটা হলো আশরাফুল মাখলুকাত, তুমি হলো সৃষ্টি জগতের সেরা মানুষ, তোমার ভিতরে অনেক উদ্ভাবনী ক্ষমতা আছে, অনেক কর্মদক্ষতা আছে, তুমি কিছু না কিছু করতে পারবা। তাহলে এই যে বিষয়টা যখন তার ভিতরে জাতি ঢুকিয়ে দিতে পারবে, তখন তাকে আত্মমর্যাদা সম্পন্ন করে তুলতে পারবে, তাহলে সেটাই হবে আসল মানব কল্যাণ। আর এটাই হলো একটা রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব, হচ্ছে জাতিকে এই যে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি। আমরা বুঝতে পেরেছি এটা সঠিক উত্তর এখানে। এর পরবর্তী প্রশ্নটা এসেছে বিদ্রোহী কবিতা থেকে। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখানে ক্লান্ত এবং শান্ত শব্দদ্বয়ের প্রয়োগে কি বলা হয়? আমরা জানি বিভিন্ন লিটারেরি টার্ম বা বাক্য অলংকার আছে, শব্দ অলংকার আছে, অলংকার যেটাকে তোমরা ইংরেজিতে বলো লিটারেরি টার্ম, বিভিন্ন আছে আইরনি, সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অক্সিমোরন, এরকম বিভিন্ন জিনিস আছে, সেগুলোকে বাংলায় বলা হয় অলংকার। শব্দ অলংকার আছে, বাক্য অলংকার আছে। সেই অলংকারের একটা হলো অন্তমিল। অন্তমিল মানে হলো শব্দের সাথে একটা মিল থাকবে শেষে। যেমন এখানে আছে ক্লান্ত, ওখানে আছে শান্ত, দেখো নয়তো নয়তো, তো এই যে একটা মিল, এটাকে বলা হয় অন্তমিল। এরকম এইটাকে বলা হবে কি, এটা অন্তমিল। আর যদি শব্দের শুরুতে যদি মিলে মিলে যায়, তাহলে সেটাকে বলা হয় আবার অনুপ্রাস, অ্যালিটারেশন। ইংরেজিতে বলা হয় অ্যালিটারেশন, আর বাংলায় সেটাকে বলা হবে আর অনুপ্রাস। অনুপ্রাস মানে হলো শব্দের শুরুতে মিলবে। যেমন ওই আসে, ওই অতি ভৈরব হরসে, কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, এগুলো হলো অনুপ্রাস। কিন্তু যখন শব্দের শুরুতে না মিলে, যদি সব একটা লাইনের বাক্যের শেষে শব্দ আর শেষের শব্দ যদি মিলে, তাহলে সেটাকে কি বলা হয়? অন্তমিল বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো অন্তমিল। হ্যাঁ, 13 নম্বরে ডি হবে। এরপরে 14 নম্বর, বায়ান্নের দিনগুলো লেখক অনশন করেছিল কেন? বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদে। এই গল্পের আর গুরুত্ব এখন তেমন নাই, এজন্য আমরা এখানে আর তেমন সময় নষ্ট করছি না। আমরা পরবর্তী প্রশ্ন, প্রমিত বানানের রূপ আছে কোন শব্দে? সংবর্ধনা। আমরা জানি এখানে অনুস্বর দিয়ে লিখতে হবে সংবর্ধনা, তাহলে এটা ঠিক আছে। এখানে সংবর্ধনা এভাবেও ঠিক না, এটা তোমরা সবাই দেখলেই বুঝতে পারবা, কারণ সংবর্ধনা শব্দটার সাথে তোমরা পরিচিত। এখানে বি হবে। সর্বশেষ একটা প্রশ্ন বা আমাদের বাকি আছে, এই প্রশ্ন শেষ করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা আরেকটু ধৈর্য ধরে দীর্ঘ সময় ছিলা, আর একটু থাকলে আমরা এই যে শেষ যে প্রশ্নটা, এটা শেষ করে দিতে পারি। দেশ বিভাগের প্রতিফলন ঘটেছে কোন গল্পে? আমরা জানি এটা আমাদের পাঠ্য বইতে আছে, কিন্তু আমাদের এটা সিলেবাসে ছিল না। এই গল্পটা হলো একটি তুলসী গাছের কাহিনী। এখানে দেশ ভাগের পরে একটা সনাতনী
ধর্মাবলম্বী একটা ব্যক্তির একটা তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছ ছেড়ে সে চলে যাওয়ার পরেই এটা মুসলমানদের যে ভাগাভাগির ভিতরে দ্বন্দ্ব কলহ সেটা নিয়েই এই গল্পে আলোচনা করা হয়েছে। এটা আসলে দেশভাগের ইতিহাস নিয়ে আলোচিত হয়েছে। এরপরে এর প্রশ্ন হলো, যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না, এটা 52 দিনগুলোতে যেহেতু যাই এই প্রশ্নটা নিয়ে আমরা আর কথা বলছি না। পরবর্তী প্রশ্ন হলো, লাল সালু উপন্যাসে ধলা মিয়া কে? আমরা জানি ধলা মিয়া আছে, যাকে পানি পড়া আনার জন্য খালেক ব্যাপারী পাঠিয়েছিল। তার স্ত্রী আমেনা বিবি বায়না ধরেছে যে ওই যে পীরের কাছ থেকে, আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনলে তার সন্তান হবে। তার সন্তান হয় না। তার যে সতীন আছে, কলিগ আছে, তানু বিবি, তার বছরান্তে সন্তান হয়, বছরান্তে বাচ্চা হচ্ছে, কিন্তু তার হচ্ছে না। যার কারণে সে তার স্বামীর কাছে বায়না ধরছে যে আমার জন্য পানি পড়া আনে দেয়। পানি পড়া আনতে তাহলে খালেক ব্যাপারী তো যেতে পারছে না, সে ধলা মিয়াকে পাঠিয়েছে। ধলা মিয়া হলো তানু বিবির বড় ভাই। হ্যাঁ, তোমরা যারা অ্যান্সার করছো অনেকেই করে ফেলেছো 3D, 3 নম্বরে ডি। তাহলে এটা ঠিক আছে, তানু বিবি। তাহলে এখানে ধলা মিয়া কে ছিল? তানু বিবির ভাই। এই তানু বিবির ভাইকে দিয়েই পাঠিয়েছিল পানি আনার জন্য, পড়া পানি। তারপর সে ভয় পাইছিল। এই কাহিনী তোমরা জানো। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দিব না, এটা কোন ধরনের? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের সবার কাছ থেকে এইটার কমেন্ট আশা করছি। যারা আছো এখনো শেষ পর্যন্ত থাকলে আসলে উপকৃত হবা। দীর্ঘ সময় অনলাইনে ক্লাস করাটা একটু কষ্টের, সেটা ঠিক আমরা বুঝি। কিন্তু তোমরা আসলে অলরেডি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছো। এখন তোমাদের গুচ্ছ আছে সামনে। এখন এত সহজেই তোমরা হাল ছেড়ে দিলে তো হবে না। দীর্ঘ সময় ধরে রাখার একটা মনোযোগ থাকতে চেষ্টা করতে হবে। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দিব না, এটা কোন বাক্য? 3 নম্বরে কমন করেছো। এখানে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বারের একজনে কমেন্ট করেছো এ হবে, সরল বাক্য। একজন করেছো সি হবে। এ এবং সি এই দুই মতে আছে। সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং একটা মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, এটা হলো সরল বাক্য। আবার জটিল বাক্যে একটা প্রধান বাক্য থাকে, এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে। আর যৌগিক বাক্যে একাধিক স্বাধীন বাক্য থাকে। তাহলে এইভাবে প্রত্যেকটা বাক্যের এক একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞা দিয়ে আমরা সাধারণত চিনতে পারি না। এটাকে শর্টকাটে যদি আমরা বলতে চাই, তাহলে সরল বাক্য, এটাকে গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হলো যৌগিক বাক্য। তাহলে গঠন অনুযায়ী বাক্য হলো 3 প্রকার। সরল বাক্যটা হবে এরকম হয়, জটিল বাক্যটা হয় এরকম, আর যৌগিক বাক্যটা হয় এরকম। এখন তোমার কাছে মনে হবে ভাই 3টা তো একই লিখলে। হ্যাঁ, একই লিখেছে, এর মধ্যে পার্থক্য আছে। জটিল বাক্যের শুরুতে মাঝে কিছু থাকে। শুরুতে মাঝে কিছু থাকে বলতে আমি বুঝাচ্ছি যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন, তখন, যেভাবে, সেভাবে, যদি, তবে, এরকম সাপেক্ষ সর্বনাম থাকবে। শুরুতে একটা, মাঝে একটা, শুরুতে একটা, মাঝে একটা, বা যে কোনো জায়গায়, দুই জায়গায় যদি থাকে, তাহলে তুমি বুঝে নেবে এটা একটা জটিল বাক্য। আর যৌগিক বাক্যের মাঝে কিছু থাকবে। মাঝে কিছু থাকবে কি বলতে বুঝাচ্ছি? এবং, ও, আর, অথবা, কিন্তু, নতুবা, তথাপি, সুতরাং, বরং। তাহলে এরকম অনেক আছে, যেগুলোকে আমরা কি বলি? এগুলো হলো অব্যয়, বা এগুলো হলো কনজাংশন, ইংরেজিতে কনজাংশন বলা হয়। তাহলে এই যে কনজাংশন, এগুলো যদি থাকে, তাহলে বাক্যের মাঝে যদি থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? যৌগিক বাক্য। মাঝে মানে বাক্যের মাঝে যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে সেটা হলো যৌগিক বাক্য। এছাড়া আর একটা জিনিস আছে এক্সট্রা, সেটা হলো কমা। এখানেও এরকম যিনি, তিনি, যেভাবে, সেভাবে, যখন, তখন, এখানেও একটা এক্সট্রা আছে কমা। কিন্তু কমার আগে মনোভাব যদি অপূর্ণ থাকে, তাহলে সেটা হলো জটিল বাক্য। আর কমার আগে মনোভাব যদি পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা হলো যৌগিক বাক্য। তাহলে এখানে কি আছে? কমা আছে। এখন কমার আগে তুমি মনে মনে ভাববা যে দোষ স্বীকার করো, এটা দিয়ে একটা বাক্য হইতে পারে কিনা। তাহলে দোষ স্বীকার করো, এটা দিয়ে যেহেতু একটা বাক্য হয়ে যেতে পারে, তার মানে এটা হবে কি বাক্য? কমার আগে মনোভাব পূর্ণ হইলে সেটা আমরা জানি কি হবে? যৌগিক বাক্য হবে। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দিব না। তাহলে এভাবে সত্য বলো, আমি তোমাকে পুরস্কার দিব। তাহলে সত্য বলো, তাহলে ওখানে কি হবে? সত্য বলো, এটা একটা বাক্য হতে পারে। সত্য কথা বলো,
তাহলে এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কিন্তু আমি যদি বলতাম ধনধান্যে পুষ্পে ভরা, কমা আমাদের এ বসুন্ধরা, তাহলে ধনধান্যে পুষ্পে ভরা এটা কি মনোভাব পূর্ণ হয়? যখন তোমার মনে প্রশ্ন থাকবে ধনধান্যে পুষ্পে ভরা কি, তাহলে মনোভাব পূর্ণ হচ্ছে না, তার মানে এটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে জটিল বাক্য। তাহলে তুমি মনে রাখবা, কমার আগে যদি মনোভাব পূর্ণ হয় তাহলে হবে যৌগিক বাক্য, আর কমার আগে মনোভাব পূর্ণ না হলে সেটা হবে জটিল বাক্য। তাহলে এখানে সঠিক উত্তর হলো যৌগিক বাক্য। কোনটি উপচয় শব্দের সমার্থক শব্দ নয়? উপচয় মানে হলো কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছুর একজনে জিজ্ঞেস করছে, স্যার কেমন আছেন? ক্লাস শেষ প্রায়, এখন জিজ্ঞেস করছো কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কোনটি উপচয় শব্দের সমর্থক নয়? সমর্থক শব্দ থেকে প্রশ্ন পেয়ে গেছি আমরা, মেমোরাইজিং পার্ট। তাহলে এখানে সমর্থক শব্দ উপচয়, সমর্থক শব্দ নয় জিজ্ঞেস করেছে। তোমরা অনেক সময় এই নয় শব্দ খেয়াল করো না, এই জন্য ভুল উত্তর দিয়ে ফেলো, তো এগুলো খেয়াল করতে হবে। সমর্থক শব্দ নয়। তাহলে নিচয় মানে হলো সৃষ্টি করা, সৃষ্টি মানে তো সৃষ্টি, উন্নতি মানে হলো কোনো কিছু আরো ভালো করা। তাহলে এখানে সবগুলোই হলো সমর্থক শব্দ, কিন্তু উত্থাপন এটা সমর্থক শব্দ নয়, তার মানে সঠিক উত্তর হলো এটা, উত্থাপন। কোন গ্রন্থের রচয়িতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত নয়? তাহলে এখানে তিনটা গল্পেরই রচয়িতা, তিনটা গ্রন্থেরই রচয়িতা হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, একটা হলো নয়। তাহলে এই তিনটারই রচয়িতা তিনি, তাহলে এটা হলো সঠিক উত্তর। তাহলে এটা হলো তোমার লেখকদের থেকে আসছে। এবার শ্রাবণ শব্দের সঠিক উচ্চারণ কোনটা? এটা উচ্চারণ থেকে এসেছে। হ্যাঁ, 7 নম্বর, হ্যাঁ 6 নাম্বার ঠিক আছে তোমরা বলছো। 7 নম্বরে কি হবে সঠিক উত্তর? শ্রাবণ শব্দের সঠিক উত্তর, শুরুতে যদি রফলা থাকে, আমরা জানি তালব্য স অথবা দন্ত স এর সাথে যদি রফলা যুক্ত থাকে, তাহলে রফলার কারণে ওই স এর উচ্চারণটা হয় স এর মতো। তালব্য স অথবা দন্ত স এর সাথে রি, ন, র, ল, ত, থ যুক্ত হলে তা দন্ত স হয়ে যাবে, এই কথাটা মনে রাখবা। তালব্য স অথবা দন্ত স এর সাথে রি, ন, র, ল, ত, থ এগুলো যদি যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে? দন্ত স। তাহলে এই তালব্য স এর সাথে র যুক্ত হয়েছে, তাহলে এই সটা কি হয়ে যাবে? দন্ত স হয়ে যাবে। তালব্য স অথবা দন্ত স এর সাথে এই রি, ন, র, ল, যেমন আমি লিখলাম শ্রীগাল, তাহলে এটার উচ্চারণটা হয়ে যাবে দন্ত স দিয়া, শ্রীগাল, দন্ত স দিয়ে হয়ে যাবে শ্রীগাল, এরকম হবে। বা রফলা দিয়ে রসিকারও দিতে পারো। তারপর প্রশ্ন, তাহলে এই যে স এর সাথে ন ঝুলে আছে বা যুক্ত আছে, তাহলে এগুলো যদি কোনোটা ঝুলে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? দন্ত স হয়ে যাবে। এজন্য এখানে দন্ত স হয়েছে। আর 3 বর্ণের শব্দের মাঝের বর্ণে ওয়া থাকলে এখানে কি দিতে হবে? ওকার দিয়ে দিতে হবে, শ্রাবণ, শ্রাবণ। তাহলে শ্রাবণ শব্দের সঠিক উচ্চারণ কোনটা? বি নাম্বার। তাহলে এই নিয়মটা মনে রাখবা। তাহলে কোন জায়গায়, আর এছাড়া যত জায়গা আছে সব জায়গায় দন্ত স থাকুক আর তালব্য স থাকুক, সবসময় তালব্য স হয়ে যাবে। কিন্তু মেয়ের বয়স যে 15 তাহা শুনিয়া মামার মন ভার হইল, বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? একেবারে খুব ভাষা একটা প্রশ্ন করেছে। তোমরা এই গল্পটা অন্তত পক্ষে কয়েকবার করে পড়া হয়েছে, অন্য কোনো গল্প না পড়লেও তোমরা এই গল্পটা বেশ ভালো করে পড়েছো। 8 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? এটা হবে অপরিচিতা গল্প। হ্যাঁ, সঠিক উত্তর তোমরা ঠিক দিয়েছো, ডি নাম্বার, 8 এর ডি। ঠিক আছে। এবার আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাশে, এখানে এই কবিতাটা আমাদের আগে সিলেবাসে ছিল, এখন আর এই সিলেবাসে এই কবিতাটা নাই। এখন জীবনানন্দ দাশের অন্য কবিতা, জীবনানন্দ দাশের এই কবিতাটা আমাদের নাই, এজন্য এই কবিতাটা না বুঝলে হবে। 40-এর কোঠা, আমি দেখছি বিলাসী গল্পে ন্যাড়া বলে, আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ওরকম ব্যবস্থাপনা, সমাজের ব্যবস্থাপনা ওরকমই রয়ে গেছে। তাহলে এই 40-এর কোঠা বলতে কি বুঝাচ্ছে? 40-এর কোঠা বলতে বোঝায়
40 থেকে কত পর্যন্ত? হ্যাঁ, 8 নম্বরে অ্যান্সার করেছে, 9 নম্বরে অ্যান্সার করছো তোমরা সবাই, ঠিক আছে। হাফসা রহমান, মাইশা, হ্যাঁ উত্তর ঠিক আছে। 10 নম্বরটা করো এবার। 40 এর কোঠা, শাকির খান অ্যান্সার করছো 10 সি, সিনথি 10 সি, হ্যাঁ ঠিক আছে। 40 এর কোঠা বলতে 40 থেকে 49 পর্যন্ত, 50 এর কোঠা মানে 50 থেকে 59 পর্যন্ত, তাহলে কোঠা মানে দশক, এক দশক, তাহলে এখানে সঠিক উত্তর হলো সি। তারপর প্রদোষ, দোষ মানে হলো কোনো অপরাধ, কিন্তু প্রদোষ মানে হলো সন্ধ্যা, তাহলে এই শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন হচ্ছে তুমি বলো তো? উপসর্গ যুক্ত হওয়ার কারণে শব্দের অর্থ কি সম্প্রসারিত হয়েছে, না সংকুচিত হয়েছে, না স্থির রেখেছে, না পরিবর্তন হয়ে গেছে? কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে নাকি? কারণ দোষ মানে হলো অপরাধ, কিন্তু প্রদোষ মানে সন্ধ্যা, এর সাথে কোনো অর্থের কোনো মিল আছে? দোষের সাথে সন্ধ্যার সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে এখানে অর্থের আসলে মূলত কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে, এখানে কোন গানের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে মানবতার গান, না রাগ প্রধান গান, না দেশের গান, না সাম্যের গান? এখানে মূলত বলা হয়েছে সাম্যের গানের কথা, তাহলে এখানে সঠিক উত্তর হলো সাম্যের গান। 13 নম্বর প্রশ্ন, এটাই আমরা আসি। তার দাম 500 ফ্রার বেশি হবে না, এখানে ফ্রা বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি নেকলেস গল্প, নেকলেস গল্পটা তোমরা 1-2 বার পড়ে থাকবা। নেকলেস গল্পে একটা নেকলেস হারিয়ে যায়, সেই নেকলেসটা মূলত আসল ছিল না, নকল ছিল, কিন্তু সেই যে মনে করে যে এটা হলো আসল নেকলেস, তার কারণে তার 10টা বছর জীবন থেকে চলে যায় পরিশ্রম খেটে খেটে, অনেক কষ্টে। তাহলে সেখানে এই ফ্রাটার কোন দেশি মুদ্রা? তুর্কি মুদ্রা, নাকি সুইডেনের মুদ্রা, না জার্মানির মুদ্রা, না ফরাসির মুদ্রা? হ্যাঁ, অনেকের নেটওয়ার্ক স্লো, যার কারণে কমেন্টটা অনেক পরে আসতেছে আমার কাছে। উম 13 নম্বরে একজনে কমেন্ট করেছে ডি। আর কেউ দেখি এটা জানো কিনা, এই গল্পটা সাধারণত তোমাদের পড়া কম হয়, কারণ তোমাদের সিলেবাসে সবসময় ছিল কিনা। একজনের কমেন্ট পেয়েছি, সিনথি, সে বলেছে 13 নম্বর ডি হবে। হাফসা রহমান মাইশা, সে বলছে ডি। তাহলে তোমাদের উত্তর ঠিক আছে। ইসরাত জাহান ডি বলেছ, হ্যাঁ ঠিক আছে। ফরাসির মুদ্রা, তাহলে ফ্রা মানে হলো ফরাসির মুদ্রা, তাহলে আমরা যেমন টাকা বলি তারা বলে কি ফ্রা। কোনটি অশুদ্ধ রূপ নয়? এখানে সম্মাননীয়, তাহলে এটা হলো শুদ্ধ রূপ, এছাড়া বাকি যা আছে সব হলো অশুদ্ধ রূপ, তাহলে অশুদ্ধ রূপ নয়। অশুদ্ধ আবার নয়, তাহলে দুইটা নেগেটিভ মিললে, আমি বলেছি আগেও একবার বলছি, এখন আবার বলে দিচ্ছি, দুইটা নেগেটিভ মিললে বিষয়টা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে কোনটি শুদ্ধ, তুমি এভাবে পড়বা। যদি দেখো প্রশ্নের ভিতরে দুইটা আছে নেগেটিভ কথা, তাহলে বুঝবা যে সেটা কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। তাহলে এখানে শুদ্ধ কোনটা? শুদ্ধ হলো সম্মাননীয়, এটা হলো সঠিক রূপ, এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো ভুল। তাহলে 14 বি। এবার 15, বাক্যে তুর্কি নাচন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তুর্কি নাচন মানে হলো হুলস্থুল অবস্থা, হুলস্থুল অবস্থা। বাক্যটা এখানে উল্লেখ করে নাই, কিন্তু বাক্যে তুর্কি নাচন এটা একটা বাগধারা, এটার অর্থ হলো হুলস্থুল অবস্থা। হ্যাঁ, আমরা 5 বছরের প্রশ্ন শেষ করে ফেলেছি। তোমাদের এখন মনের ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো জিনিস জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, বা এই সময়টা কিভাবে কাটাবো, কিভাবে পড়াশোনা করব, বা যে কোনো রিলেটেড বাংলা বা পরীক্ষা রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবা। আমি তোমাদের 2-1টা প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিব। বলো তোমাদের আজকে ক্লাস থেকে কোনো উপকার হলো কিনা, এবং আজকে ক্লাসে তোমাদের কোনো আর কিছু জানার আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারো, আমি তোমাদের প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে ক্লাস শেষ করে দিব।
আমরা দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবত ক্লাস করছিলাম। তোমরা অনেক মনোযোগ দিয়েছিলা, মনোযোগ সহকারে উত্তর করেছো, ক্লাসে পার্টিসিপেট করেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে জানতে চাইতে পারো। তোমাদের অ্যা গুচ্ছতে অনেকগুলো ইউনিভার্সিটি একটা বড় একটা সুযোগ রয়ে গেছে। তোমরা এই সুযোগকে আর হাতছাড়া করিও না। অলরেডি বুঝতে পেরেছো যে পড়াশোনার বিকল্প নাই। পড়াশোনা করতে হবে। আ রমজান মাসে অনেক পড়াশোনা কম হতে পারে। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে ইনপুট নিবো, একজনে প্রশ্ন করেছে ইনপুট নিবো নাকি অ্যাগেইন রিভিশন দিব ভাইয়া? উম আসলে তোমার পড়াশোনা কতদূর হয়েছে সেটা আমি তো জানি না। তোমার যদি সবগুলো লেকচার মোটামুটি ভাবে ১ বার ২ বার পড়া হয়ে থাকে তাহলে তোমার জন্য এখন কাজ হলো রিভিশন দেওয়া। শুধু রিভিশনের দেখ দিবা, মডেল টেস্ট দিবা এবং তুমি বিভিন্ন পরীক্ষা মডেল টেস্ট আকারে যে উত্তর করার চেষ্টা করবা, তাতে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ঘাটতিটা কোথায় রয়ে গেছে। সেই জায়গাগুলো বেশি, বেশি ভোট দিয়ে পড়বা। সবগুলো রিভিশনটা বেশি গুরুত্বপূর্ণ। একজনে বলেছে ১০০ মার্কের মধ্যে সব যদি দাগাই তাহলে কয়টা সঠিক হইলে নেগেটিভ মার্ক অনেক আসার পরেও আমি সেফ। ১০০ টা দাগানো আসলে এটা একটা বোকামি হবে। কারণ এখানে মাইনাস মার্কিং আছে। তুমি যেটা মনে করো সিউর থাকবা সেটা দাগাবা এবং যেটা এমন প্রশ্ন মনে হবে যে না এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা দাগাবা। এইটা বোঝার জন্য আসলে তোমাকে তুমি ফুল মডেল টেস্ট দিবা কিছু। ফুল মডেল টেস্টে তুমি নিজেই এক্সপেরিমেন্ট করবা। যে আসলে আমি যদি অনেকের আবার অ অপশন বুঝতে পারার দক্ষতা খুব ভালো। তুমি যদি দেখো যে না ১০০ দাগাইও তুমি ভালো একটা স্কোর করতে পারছো, তাহলে তুমি সেই রিস্ক নিতে পারো। কিন্তু আমি মনে করি না এই দক্ষতা কোনো মানুষের সাধারণত পাওয়া যাইতে পারে। এটা একটা বড় বোকামি হবে যদি তুমি সব দাগাও। হ্যাঁ, কিভাবে পড়বা? আ প্রত্যেকটা আ লেকচার ধরে, ধরে যদি তুমি পড়ো তাইলে সেটা ভালো হয়। গুরুত্বপূর্ণ টপিকস। এই যে দেখো আমি আজকে প্রশ্ন এনালাইসিস করে দিলাম ক্লাসগুলো। তাহলে তুমি বুঝতে পারলা যে এই টপিকস থেকে দেখো প্রশ্ন বেশি আসতেছে। আ এই জায়গা থেকে বিশেষ করে সাহিত্য পাঠ অনেক বেশি করে পড়তে হবে। আর ব্যাকরণের সব টপিকস কিন্তু থেকে আসছে না প্রশ্ন। বিশেষ, বিশেষ কিছু টপিকস থেকে আসছে। সেই টপিকস গুলো তুমি ভালো করে বুঝে, বুঝে পড়ে যাবা। রিভিশন দিবা। যেখানে বুঝতে কষ্ট হবে সেখানে তুমি প্রশ্ন করবা। আমাদেরকে প্রশ্ন করবা। আমরা সেটা সঠিক উত্তর জানিয়ে দিব, বুঝিয়ে দিব, সেটার চেষ্টা করব। এখন তোমার কাজ হলো বিশেষ করে ২ টা। একটা হলো বারবার পড়া রিভিশন দেওয়া, আরেকটা হলো পরীক্ষা দেওয়া। নিজেকে পরীক্ষা করে যাচাই করা যে আসলে আমি পারছি কিনা। আমি ভুল করছি কোনটা, কেন ভুল করছি সেটা সমাধান কি হবে এটা কেন ভুল করলাম সেইটা তুমি মানে সমাধানের চেষ্টা করা। সেইখান থেকে আবার রিভিশন দেওয়া, আবার পড়ে ফেলা। এটা হলো তোমার এখনকার কাজ। নিজেকে মানে ব্যস্ত রাখা। সবসময় পড়াশোনার ভিতরে। নামাজ, গোসল, খাওয়া, একটু ইবাদত করা। এর বাইরে যত সময় আছে তুমি পড়াশোনায় কাজে লাগাও। রমজান মাসে খাওয়া-দাওয়ার চিন্তা তো কম আছে। কিন্তু আবার অন্যান্য সময় একটু যাচ্ছে। সেটা যাবে। কিন্তু তারপরেও তোমাকে একটা বিশেষ সময় বের করে তোমাকে পড়াশোনা করতেই হবে। কোয়েশ্চেন ব্যাংক থেকে ডিরেক্ট তো প্রশ্ন কমন পড়বে না। কোয়েশ্চেন ব্যাংক থেকে টপিকস কমন পড়বে। এই টপিকস থেকেই আবার আসবে। যেমন আমরা লেখক পরিচিতি থেকে দেখলাম যে প্রশ্ন আসে, এই গল্পটা কার? এই কবিতাটা কার? এটা কে লিখেছে? তাহলে এভাবেই আমরা মনে করব যে অন্য গল্প, অন্য লেখক, অন্য কবিতা থেকে আসবে। একটা শব্দ অর্থ আসছে, গন্ডূর শব্দের অর্থ কি? একটা শব্দের অর্থ আসছে, মনীষা শব্দের অর্থ কি? তার মানে আমরা শব্দ অর্থ থেকে প্রশ্ন আসে এই জিনিসটা বুঝতে পেরেছি। একটা প্রশ্ন এসেছে পারিভাষিক শব্দ। ৩ টা প্রশ্নে আমরা দেখলাম পারিভাষিক শব্দ আছে। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি যে পারিভাষিক শব্দ আমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ওই ৩ টা পারিভাষিক শব্দ থেকে আসবে বিষয়টা এমন না। এটা হলো আমরা আজকের প্রশ্ন এনালাইসিস করার মাধ্যমে এটা বুঝতে পেরেছি। একটা প্রশ্ন এসেছে এই লাইনটা কোন গল্পের? তার মানে আমরা বুঝতে পারছি যে কোন গল্প কবিতা ২ টা প্রশ্ন এরকম পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন গল্প কবিতার একটা লাইন ধরে বলবে যে এই লাইনটা কোন গল্পের। একটা প্রশ্ন পেয়েছি আমরা এটা সমাস ২ টা প্রশ্নই পেয়েছি প্রায়। এইটা কোন সমাস? তার মানে আমরা বুঝতে পারছি সমাসে বিভিন্ন শব্দ দিয়ে, গল্প কবিতা থেকে বিভিন্ন শব্দ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে এটা কোন সমাসের উদাহরণ। তাহলে এই যে প্রশ্ন বিশ্লেষণে আমরা এই বিষয়গুলো দক্ষতাটা আমি অর্জন করতে পারি। মূলত কোয়েশ্চেন ব্যাংক থেকে কখনো ডিরেক্টলি কমন পড়ে না। কিন্তু ওই টপিকস থেকে কমন পড়ে। একটা প্রশ্ন পেয়েছি আমি এটা কোন উচ্চারণের স্থান ওই কোন ধ্বনি? তাহলে দন্ত ন দিয়ে জিজ্ঞেস করেছি। এখন আমাকে জিজ্ঞেস করবে ফ দিয়া এটা কোন ধ্বনি?
তাহলে এই রকমের আমি ওই জায়গা থেকে ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন কমন পড়বে, ওই বিশ্লেষণ থেকে ওই টপিকস থেকে প্রশ্ন কমন পড়বে, ডিরেক্টলি ওই প্রশ্ন কখনোই কমন পড়বে এটা আমি বলি না, বলছি না, বলবো না, আর আসবেও না। হ্যাঁ, আশা করি তোমাদের প্রশ্ন শেষ হয়ে গেছে। তাহলে সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন ভালো ফলাফল করতে পারো, ভালো অবস্থান তৈরি করতে পারো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।